মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আফটার লং ব্রেক আমরা আবার ক্লাসে আসলাম। সো আমরা আজকে চতুর্থ অধ্যায় পড়বো। তোমরা অলরেডি এই চ্যাপ্টারে অনেকটুকু পড়েছো, হ্যাঁ। সো আজকে আমরা একদম নতুন কিছু শুরু করবো না, যেহেতু অনেক দিন পর ক্লাস। যেগুলো পড়েছো ওগুলোকেই আমরা একটু অন্যভাবে চিন্তা করবো, হ্যাঁ। এটাকে আমরা বলি ক্রিটিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ। তুমি অ্যানালাইসিস কেমন করছো সেটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, যেমন ধরো এই যে ধরো আমরা এখন মঙ্গলে আমরা কি পাঠিয়েছি, পার্সিভিয়ারেন্স রবার পাঠিয়েছি, তাই না? এটা কিন্তু আমাদের সিলেবাসে ছিল না, তাই না? ওকে, এটা আমরা পাঠিয়েছি। আমরা জানি ঘরে বসে তুমি শুয়ে বসে যে কোনোভাবে দেখতে পারছো যে মঙ্গলে কি হচ্ছে, কিভাবে নামছে, ওখানে এনভায়রনমেন্টটা কীরকম সব জানতে পারছো, ঠিক আছে? ওটা কিন্তু সিলেবাসে ছিল না। এখন তুমি যদি বলো যে আমি শুধু সিলেবাসেরটুকুই পড়বো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে আমাদের এই একটা অস্থিরতা, কখন পরীক্ষা হবে স্যার, ডেইলি ফোন পাই, স্যার পরীক্ষাটা কি হবে, কবে হবে, এগুলা বললে কিন্তু হবে না, ঠিক আছে? আমাদের পড়াশোনার উদ্দেশ্য হলো আমরা নলেজ গেদার করব, আমরা একটা জিনিসকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করব, এবং আমাদের সমাজে যে সমস্যা থাকবে আমার ওই নলেজটুকু অ্যাপ্লাই করে আমি ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এটাই হলো শিক্ষা, এটাই হলো শিক্ষা। শুধু পরীক্ষা দেওয়া বা সিলেবাস ডিপেন্ডেন্ট হয়ে বইয়ে 2-4 লাইন পড়লা সেটা না। যেমন ধরো এই যে আমরা আজকে রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলবো। এই রাসায়নিক সাম্যাবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আমি তোমাদেরকে শেখাবো যে রাসায়নিক সাম্যাবস্থাটা কী, কী আসে বিষয়, এটা কীভাবে পরিবর্তন হয়, কী কী বিষয়ের উপর নির্ভর করে, এসব আমি এক্সপ্লেইন করব, ঠিক আছে? তুমি যদি আমার ওই গন্ডি জাস্ট 2-4-5 মিনিটের লেকচারের উপর ডিপেন্ডেন্ট থাকো, তাহলে কিন্তু হবে না। তুমি আমার এই 2-4-5 মিনিটের লেকচার থেকে একটা গাইডলাইন পাবা, সেই গাইডলাইন অনুযায়ী তোমাকে আগাতে হবে, ঠিক আছে? সো এটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। এই পরীক্ষা, সিলেবাস, কি আসবে, কিভাবে আনসার করব, এগুলো নিয়ে অস্থির হয়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এবং আলটিমেটলি আমাদের যে টার্গেট সেটা হলো নিজের নলেজটাকে অনেক অনেক বেশি ইমপ্রুভ করে আমরা কীভাবে সত্যিকার মানুষ হতে পারি, হিউম্যান বিং হতে পারি, আমি অন্যের কাছে কতটা নিজেকে সারেন্ডার করতে পারি, হ্যাঁ, সেটাই হলো আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য, ঠিক আছে? সো তুমি সায়েন্সের যে কোনো বিষয়কে কিভাবে তুমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করবা সেই বিষয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, এই যে এখানে যে টপিকগুলো আমি আজকে হয়তো আলোচনা করব, রাসায়নিক নীতি তোমরা দেখতেই পাচ্ছ, স্লাইডে আছে, নিয়ামক, বিক্রিয়ার হার, সংঘর্ষ তত্ত্ব, আণবিকত্ব ও ক্রম, এই যে টপিকগুলো কিন্তু সব পড়েছো তোমরা, ঠিক আছে? আমি কিন্তু এগুলাতে খুব একটা যাব না। আমি পড়াবো হলো পানির আয়নিক গুণফল, পিএইচ, অ্যাসিড বেস, ওই বিষয়গুলো আমি যাব, বাফা দ্রবণ, ঠিক আছে? তারপর হলো থার্মোডাইনামিক্সের বিষয়, এগুলো আমি একটার পর একটা লেকচারে যাব নেক্সট ক্লাসগুলোতে, ওকে? আচ্ছা, বাট কেন আমি এটা নিয়ে আসলাম, এই যে আজকে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের কথাটা বললাম, সেটা হলো এই চ্যাপ্টারটা অনেকটুকু হলো ম্যাথমেটিক্স ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ওকে, তুমি যখন ম্যাথমেটিক্স ডিপেন্ডেন্ট কিছু পড়বা, তখন তোমাকে এটার সাথে হলো এই যে তুমি যেই বিষয়টাই পড়বা, থিওরিটিক্যাল যা ফিজিক্যাল সিগনিফিকেন্স যেটা, সেটার সাথে ম্যাথমেটিক্সের যে রিলেশনটা কি, সেই রিলেশনটা তোমাকে ডিপলি চিন্তা করতে হবে, ঠিক আছে? সেই চিন্তা করতে গেলেই ওই জিনিসটাকে আমরা বলি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে? ওকে, এখন তোমাকে আমি শিখাবো যে আসলে ক্রিটিক্যালি অ্যানালাইসিস কীভাবে করে। এখন আবার আমি জানি আজকের এই ক্লাসে কিন্তু আমাদের ঢাকা কলেজের স্টুডেন্ট ছাড়াও অনেক কলেজের স্টুডেন্টরা আছো, ঠিক আছে? তোমরা হয়তো বা বলতে পারো, স্যার আমাদের কলেজে স্যাররা তো এভাবে পড়ায় না, ঠিক আছে, আমরা কী করবো? শুনো, তোমার কলেজে স্যার কী পড়ালো, কীভাবে পড়ালো, এটা কিন্তু মোটেও ইম্পর্টেন্ট না। তোমার লাইফটা তোমার কাছে, হোল লাইফটা তোমার কাছে, তোমাকেই ওইভাবে প্রিপেয়ার্ড হতে হবে যে তুমি ভবিষ্যৎটা কীভাবে চাও, কীরকম চাও, ঠিক আছে? সো তুমি ওটা যদি বলে দাও, তোমার দায়সার একটা ভাব, সব তো টিচার শিখিয়ে দেবে না, তাই না? এই যে আমি আজকে যে কথাগুলো বলছি, আমাকে কিন্তু ইন্টারমিডিয়েটে থাকতে আমাকে কোনো টিচার এভাবে বলে নাই। এটা হলো এই যে আমি পড়তে গিয়ে চিন্তা করলাম যে আসলে কি করা উচিত, হ্যাঁ। তুমি যদি বলতে, আমি তাহলে তোমাকে ওভাবে বলতে পারি, দেখো এই যে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী এই যাবৎ পর্যন্ত বলি আমরা কাকে, আইনস্টাইন। আমরা কিন্তু আইনস্টাইনকে চিনি, আইনস্টাইনের শিক্ষককে চিনি না। সো আইনস্টাইনের শিক্ষকের তুলনায় আইনস্টাইন কত কত মিলিয়ন বিলিয়ন গুণ ব্রিলিয়ান্ট এবং ফেমাস, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, ঠিক আছে? সো টিচার ডিপেন্ডেন্ট হয়ে গেলে, বই ডিপেন্ডেন্ট হয়ে গেলে চলবে না, তোমাকে তোমার মতো করে ফিউচারের জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? এই যে করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন বের হয়েছে, এটা কি সিলেবাসে ছিল? এটা কি কোনো বইতে আছে? নিউ ইনভেনশন। কীভাবে করেছে? তার যে নলেজগুলো আছে ওটাকে কোরিলেট করে, নিজে চিন্তা করে, ল্যাবে অনেক শ্রম দিয়ে, পরিশ্রম করে মানুষের জন্য এটা দিয়েছে। এই যে আমরা ভ্যাকসিন নিয়েছি, তোমরা হয়তো বা নিয়ে ফেলবা, নিয়ে ক্লাসে আসবা, সরকার চিন্তা ভাবনা করছে, তাই না? সেটাই। সো তোমাকে তোমার মতো করে প্রিপারেশন নিতে হবে, হ্যাঁ। সব কিছু সায়েন্সে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, এটাই হলো সায়েন্স। তুমি 2 লাইন পড়ে গেলা তাহলে তো হবে না। ওই আমি একটা সাম্যাবস্থা লিখে দিলাম, সংজ্ঞা দিয়ে ব্লা 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 সংজ্ঞা,
হ্যাঁ, তারপর তুমি চলে গেলা বাসায়, তারপর তুমি পরীক্ষা দিলা, ওকে জিপিএ 5ও পেয়ে গেলা, তুমি বললো আরে আমি তো সায়েন্সের বিশারদ হয়ে গেছি, বিশাল সায়েন্টিস্ট। আসলে লাইফটা অতটুকু গণ্ডির মধ্যে না, ঠিক আছে। এটাই, এই যে আমি কথাটা বললাম আজকে, আমি এই 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে যে কথাগুলো বললাম, সেটাই হলো আমরা এখন দেখো একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেন সবাই বুঝে, সায়েন্সের স্টুডেন্ট না শুধু, হ্যাঁ, সেরকমভাবে একটা জিনিসে বোঝাবো। ওকে, আমরা আসলে নেক্সট স্লাইডে যাই। এই যে আমি তোমাদেরকে একটা স্লাইড দেখালাম, দেখো, হ্যাঁ, ওকে। এখন আমি কিন্তু তোমাদেরকে আজকের ক্লাসে বেশি ইন্টারাকশনে যাবো, আমি তোমাদের কমেন্ট দেখবো। এই যে স্লাইডটা আমি তোমাদেরকে দেখালাম, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস কিন্তু শুরু হলো, কিভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে সেটা কিন্তু আমি শুরু করে দিলাম। হ্যাঁ, এখন আমাকে বলতে হবে এই স্লাইডে তুমি কি দেখতে পাচ্ছ, আমাকে আনসার দাও, আমি শুনবো, অ্যাটলিস্ট 1 মিনিট আমি শুনবো। হ্যাঁ, কে কি আনসার দাও দেখে আমি শুনতে চাই, বলো। হ্যাঁ, আই এম ফ্রম বরিশাল। ওকে, আমরা সবাই বাংলাদেশি আছি, কোনো সমস্যা নাই। দিনাজপুর, ইটস ওকে, এগুলো ইম্পর্টেন্ট না, তোমরা আমাকে রেসপন্স করো। আমি যে স্লাইডটা দেখালাম এখানে তুমি কি দেখতে পাচ্ছ, আবার এটার আনসার লাগবে, তাহলে বোঝা যাবে তোমার ক্রিটিক্যাল অ্যানালাইটিক্যাল এবিলিটি কতটুকু। হ্যাঁ, ওকে, আনসার দাও। এই যে আমি যে স্লাইডটা দেখাচ্ছি, এই যে এখন তোমাদের সামনে আছে স্লাইড, আমি কিন্তু দেখিয়ে ফেলেছি স্লাইড, এখন তোমরা আনসার করো যে কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটা পয়েন্ট একজন বলেছে, কে, শাহ আশরাফুল। ওকে, শাহ আশরাফুল বলেছে একটা পয়েন্ট, অনেকে বলছে বিন্দু, বিন্দু, ওকে ফাইন, আমি আরেকটু চাই, ইটস আ পয়েন্ট, ওকে গুড ইন ইংলিশ, ওকে নো প্রবলেম, আ ডট, ওকে, তারপরে আরো কি, পয়েন্ট, ডট, ওকে ফাইন, আগাও আগাও আগাও, হ্যাঁ চিন্তা করো, বিন্দু, আমি আরো শুনবো, দেখি কে কি বলতে চায়, এটা কি দেখতে পাচ্ছ। ওকে, বিন্দু, তারপরে বিন্দু, তারপরে এমডি রাশেদ বলেছে, কি বলেছে, মাথার টিপ, ওকে ফাইন, যে যা চিন্তা করো করো, ওভারঅল ব্ল্যাক কি, ওভাল ব্ল্যাক ডট, ওকে ফাইন, ইটস আ পয়েন্ট, আ ডট হোয়াইট পেপার, আ ডট ইন আ হোয়াইট পেপার, ওকে ফাইন, কে বলেছে এটা, আ ডট ইন আ হোয়াইট পেপার, সাব্বির আহমেদ, গুড, আচ্ছা, আ ডট ইন আ হোয়াইট পেপার, আ ফুল স্টপ, ওকে, বিন্দু, পয়েন্ট, বিন্দু, একটি কালো বিন্দু চারপাশে বিশাল সাদা এরিয়া, ভেরি গুড, কে বলছে, শাওন, এমডি শাওন, আমি নোট করলাম, সাদা অংশ, ভেরি গুড, এই যে আমি পেয়ে গেছি আমার এক্সাক্টেড আনসার, সিয়াম খান। ওকে, তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, আসো আমরা আমাদের আলোচনা ফিরে যাই। আমাদের মোটামুটি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের রেজাল্ট আমি পেয়ে গেছি। ওকে, সিয়াম খান সম্ভবত আমার যে এক্সপেক্টেড আনসারটা দিয়েছে সেটা কি, একটা সাদা পেপার দেখতে পাচ্ছে, ঠিক আছে। এই যে আমি তোমাদেরকে যে স্লাইডটা দেখিয়েছিলাম, এটা আসলে শুধু আমার ক্লাসের স্লাইড না, আমি তোমাদের মতো স্টুডেন্ট লাইফে থাকতে আমি সম্ভবত ডেইলি ইত্তেফাকে পড়েছিলাম যে আমাদের আগে যে জাতিসংঘের মহাসচিব ছিল কোফি আনান, উনি যখন ওনার ক্লাসে ছিল তোমাদের মতো বয়সে স্কুলে, হ্যাঁ ওরা তো স্কুল, ওটা হ্যাঁ স্কুলে যখন ছিল তখন ওদের টিচার এসে এই পেপারের মধ্যে, সাদা পেপারের মধ্যে তোমরা একটা ডট দিয়ে বলেছে তোমরা কি দেখতে পাচ্ছ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, সবাই ওই ক্লাসের সবাই বলে দিয়েছে আমরা একটা ব্ল্যাক ডট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আসো, এই যে সিয়াম খান যে আনসারটা দিয়েছে সেটাই আসলে কারেক্ট আনসার। কিভাবে, সবাই দেখো, আমরা শুধু এই যে ডটটা আনসার করেছি, বেশিরভাগই আমি যে আনসারগুলো পড়লাম এর মধ্যে আমার মনে হয় 99% স্টুডেন্টই বলেছে আমি একটা ডট দেখতে পাচ্ছি, কেউ কেউ বলেছে সাদা পেপারের মধ্যে একটা ডট দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট সত্যিকার আনসারটা হলো আমরা আসলে একটা সাদা পেপার দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো এই যে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এখন কেন এটা আনসার খেয়াল করো, আমি তোমাকে একটা বিশাল বড় পেজ দেখিয়েছি, এর মধ্যে খুব ছোট্ট একটা বিন্দু বা ডট বা কালো টিপ, তুমি যেটাই বলো, আমার গার্লফ্রেন্ডের ফোঁটা, কপালের ফোঁটা, সেটাও হতে পারে আনসার। হ্যাঁ, ওকে, এটা দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল করো, বিশাল একটা জায়গার মধ্যে ছোট্ট একটা ডট, আমাদের সবার ফোকাসটা ওখানেই গেল, কিন্তু এই যে বিশাল একটা সাদা পেজ, সেটা কিন্তু মাত্র একজন বলেছে, সিয়াম খান, ঠিক আছে। আমি ওকে কনগ্রেচুলেট করতে চাই, তোমরা সবাই ওকে ধন্যবাদ জানাও যে সত্যিকার আনসারটা হলো এটাই, কারণ আমাদেরকে তো বড় জিনিসটা ফোকাস করতে হবে, ঠিক আছে, ছোট জিনিসটা ফোকাস করলে হবে না। এই যে যেমন আজকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা আলোচনা করব, হয়তোবা তোমাদের বইয়ে 2 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন বা আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা কালো কালিতে লেখা থাকবে রাসায়নিক সাম্যাবস্থা কি। তুমি যদি ওই কয়টা লাইন বা ওই কয়টা অংশের মধ্যে ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে কিন্তু হবে না, তাহলে তুমি ওই যে বিন্দুটাতে ফোকাস করলা, কিন্তু এর পিছনে যে বড় একটা সাদা জগৎ রয়ে গেছে, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, ঠিক আছে, তারপর আমার আনসারটা বের হবে, তারপর আমার আনসারটা বোধগম্য হবে, সেই জগৎটা কেউ মিস করবা না, তাহলে কিন্তু সায়েন্স পড়া হলো না, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি সমাজের অবস্থা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে ফেললাম। এখন তুমি আসো পড়াশোনার বাইরে বাস্তবিক জগতে চলে আসো। ধরো তুমি তোমার বন্ধুকে অ্যানালাইসিস করবা, ও অ্যাজ এ হিউম্যান বিং কেমন মানুষ, তাহলে তুমি ও 2-1টা দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবা না,
তুমি ওর হোল লাইফকে নিয়ে আলোচনা করবা, তাহলে তুমি দেখতে পাবা ওর মধ্যে 98% ভালো গুণ আছে, হয়তো বা 1-2% খারাপ গুণ আছে। তাহলে তোমাকে ফোকাস করতে হবে ওই যে বড় অংশটা, সাদা অংশটা হলো ওর ভালো গুণ, আর কালো অংশটা হলো ওর খারাপ গুণ। তাহলে ওকে তুমি ভালোই বলতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এটা কিন্তু আমাদের পড়াশোনা, বাস্তবিক লাইফ, তুমি একটা রিলেশন তৈরি করে ফেললা, তাই না? সায়েন্সটাও এরকম, তুমি ওই বইয়ে 2 লাইন 4 লাইন কালো কালির লিখা বা নীল কালির লিখা দেখে তুমি পড়ে শেষ করে মনে করবো না তোমার পড়াটা শেষ, তোমার চিন্তার জগৎটা শেষ। আসলে চিন্তার জগৎটা কিন্তু এতটুকু না, চিন্তার জগৎটা হলো আসলে এই যে সাদা অংশ, যেখানে তুমি ফোকাস করো নাই এখন পর্যন্ত, আজকের পর থেকে সেটা ফোকাস করবা। ওকে, এটাই হলো আমার লেসনের মূল কথা, ঠিক আছে? এখন আসো, এই যে বাস্তবিক লাইফ থেকে আমরা এখন আমাদের কেমিস্ট্রির আজকের পড়ায় চলে যাই, আমরা আসলে কিভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবো। হ্যাঁ, ওকে, এটা কিন্তু তোমরা পড়ে ফেলেছো, আমি আবার রেসপন্সে যাব। ওকে, এই যে খেয়াল করো, আমি একটা পয়েন্ট তোমাদের সামনে, একটা টপিক আজকে নিয়ে আসলাম, লাসাতিলিয়ার নীতি। আমাকে তিনাত বলেছে, এটা তোমাদেরকে পড়িয়েছে। ওকে, ফাইন। এখন আসো, লাসাতিলিয়ার নীতি কি? এই যে আমরা একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়ার সাথে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে? এবং আমরা এখানে লিখেছি ডেল্টা এইচ, বিক্রিয়ার তাপ এখানে দেখাচ্ছি আমরা -92.2 কিলো জুল। ওকে, আচ্ছা, তার মানে যেহেতু নেগেটিভ সাইন আছে, আমরা বুঝতে পারছি এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। ওকে, এখন এই লাসাতিলিয়ার নীতিতে তোমরা স্কুল থেকে পড়ে আসছো, এটা নিয়ামক পড়ে আসছো, বাট আমি যখন জিজ্ঞাসা যদি করি হোয়াট ইজ নিয়ামক, নিয়ামক কি, ঠিক আছে? ওকে, এবং তোমরা জানো একটা বিক্রিয়ার, লাসাতিলিয়ার নীতি বলে একটা বিক্রিয়ার সাম্য। তুমি কিন্তু আমার এই লেখাগুলোতে এখন ফোকাস দিও না, হ্যাঁ, তুমি আমার কথাটা শোনো, এটাতে ভিডিও আছে, আমি তো বলেছি ওই 2-4 লাইন কি লিখে দিলাম, এটা ডিপেন্ডেন্ট হয়ে যেও না, ঠিক আছে? চিন্তার জগৎটা বাড়াও, আমি কি বলছি আমার সাথে রেসপন্স করো, ঠিক আছে? আর এটা কিন্তু নতুন পড়া না, এটা অলরেডি পড়ানো হয়েছে, তুমি স্কুলে পড়েছো, তিনাত পড়িয়েছো অনেকদিন, আজকে আমিও পড়াবো কিছুটা, ঠিক আছে? ওকে, সো তুমি এটা ডিপেন্ডেন্ট হয়ে যাও না, আমি কি বলছি, কি চিন্তা করতে বলছি সেটা নিয়ে চিন্তা করো। ওকে, আচ্ছা, এখন আসো, এই যে এই বিক্রিয়াটা আমরা চিন্তা করলাম, নিয়ামক কি? আমি যদি তোমাকে আনসার একটু পরে কিন্তু আমি শুনবো নিয়ামক কি তোমাদের কাছ থেকে। হ্যাঁ, নিয়ামক বলতে কি বুঝো সেটা বলবা। আমি জানি ম্যাক্সিমাম আনসার বলে ফেলবে তাপ, চাপ, ঘনমাত্রা, স্যার এগুলো নিয়ামক। নো, সেটা হলো নিয়ামকের এক্সাম্পল, ঠিক আছে? আমি শুনতে চাবো হোয়াট ইজ নিয়ামক, নিয়ামকটা কি, ঠিক আছে? ওকে, নিয়ামক আসলে আমি বলেই দিই, আমি এতগুলো রেসপন্স করতে গেলে পারবো না, কারণ এটা আমি আবার রেসপন্সে যাব। হ্যাঁ, নিয়ামক হলো যে সকল বিষয়ের উপর রাসায়নিক সাম্যাবস্থা বা যে সকল বিষয় দ্বারা রাসায়নিক সাম্যাবস্থা নিয়ন্ত্রিত হয়, সেগুলো হলো নিয়ামক। এটা হলো তাপ, চাপ, ঘনমাত্রা, ঠিক আছে? এগুলো যদি আমি চেঞ্জ করি, রাসায়নিক সাম্যাবস্থাটাও চেঞ্জ হয়ে যাবে, আইদার বামে অথবা ডানে যাবে, তাই না? ওকে, তাহলে এটা হলো। এখন আসো, এই যে নিয়ামক যে পরিবর্তন করব, আমি সবগুলা নিয়ে যাব না, সবগুলো কভার করলে তো এক ক্লাসে হবে না, আমি এক ক্লাসে আজকে অনেকগুলো হিট করব। মূলত হলো আজকের লেকচার হলো ক্রিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে। হ্যাঁ, আমি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব প্রত্যেকটা টপিকের। ওকে, এখন আসো, এই যে লাসাতিলিয়ার নীতি, এখানে যদি তুমি চাপ বাড়াও, অন্যগুলো আমি বাদ, আমি শুধু একটা চাপটা বিবেচনা করব। হ্যাঁ, যদি আমি চাপ বাড়াই অথবা চাপ কমাই, অথবা তুমি বলো চাপ যদি পরিবর্তন করি, ঠিক আছে, তাহলে সাম্যের অবস্থান কি হবে, এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, সবাই কিন্তু বলে দাও যে স্যার এখানে বিক্রিয়কে 1+3 মোট 4 মোল আছে, উৎপাদে 2 মোল আছে, যেহেতু উৎপাদে মোল সংখ্যা কম, চাপ বাড়ালে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে অনুসমূহ, অর্থাৎ সাম্যাবস্থা ডান দিকে যাবে। ওকে, ফাইন, বলে ফেলেছো, মুখস্থ বিদ্যা, ঠিক আছে? তুমি কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করো নাই, তোমাকে এই আনসারটা দেওয়ার আগে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করো। তোমার বই এরকম লিখে দেয় যে সকল বিক্রিয়ায় উৎপাদে মোল সংখ্যা কম আছে, চাপ বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে যায়, ঠিক আছে? ওকে, বইয়ে তো সব লেখা সম্ভব না, তোমাকে এটা অ্যানালাইসিস করতে হবে, চিন্তা করতে হবে নিজে নিজে কেন যায়, লজিকটা কি, লজিক ছাড়া সায়েন্স চলে না, ঠিক আছে? সো এই লজিকটা বের করতে হবে। এখন আসো, আবার চাপ কমালে কি হয়? তাহলে তুমি বলবা স্যার চাপ বাড়ালে যেহেতু ডান দিকে যায়, চাপ কমালে বাম দিকে আসবে। এখন তুমি তাকাও, আমি যদি তোমাকে এইভাবে বলি যে বিক্রিয়কে 1 মোল আর 3 মোল আছে, টোটাল 4 মোল আছে, আর উৎপাদে 2 মোল আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিড় কোথায় বেশি? ভিড় বেশি হলো বিক্রিয়কে, ভিড় কম হচ্ছে উৎপাদে, ঠিক কিনা? ওকে, এখন আসো, ধরো তুমি আজকে আমার লেকচারটা খুব ভালোভাবে ফলো করলা, আমার একজন অবিডিয়েন্ট স্টুডেন্ট তুমি হলা। ওকে, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে 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 তুমি একজন সফল মানুষ হয়ে গেলা, তুমি নাসা সায়েন্টিস্ট হয়ে গেলা। ওকে, ফাইন। আফটার 15 ইয়ার্স, 15 বছর পর ধরো তুমি একটা বিয়ে শাদী করলা, নাসা সায়েন্টিস্ট বিয়ে করছে, বিরাট আয়োজন, বলে কথা, তুমি তো অল্প সংখ্যক লোকজন খাওয়াবা না, বিশাল লোকজন খাওয়াবা, ঠিক আছে? ওকে, তুমি এমন একটা কমিউনিটি সেন্টার বুক করলা যেখানে উপরের তলায় 400 লোক আছে, নিচ তলায় 200 লোক আছে, ঠিক আছে? ওকে, তাহলে যদি ওই কমিউনিটি সেন্টারে দুই তলাতেই চাপ বেড়ে যায়, তাহলে লোকজন কোন তলা থেকে কোন তলায় আসবে? আমি এবার রেসপন্সে যাব। ওকে, আনসারটা দেখবো। কোশ্চেন কি?
যে যখন একটা কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, দোতলায় 400 লোক, নিচতলায় হলো 200 লোক, চাপ বেড়ে গেলে, ঠিক আছে, কোন তলা থেকে লোকজন কোথায় আসবে? ওকে, রেসপন্স কি আমি শুনতে চাই। হ্যাঁ, ওকে, আসো আমরা আনসারটা শুনতে চাই। আসো দেখি কি বলবা, বলো। হ্যাঁ, আনসার দেওয়া শুরু করো। তাহলে 2টা তালা একসাথে বিয়ে হচ্ছে, দোতলায় আছে 400 গেস্ট, নিচতলায় আছে হলো 200 গেস্ট। আমি চাপ বাড়িয়ে দিলাম, কোন তলা থেকে কোন তলায় আসবে, যে সকল বিষয়ের উপর সাম্যাবস্থা নির্ভর করে তাকে নিয়ামক বলে। ফাইন, আনসার ঠিক আছে। হ্যাঁ, ছাদের উপর চলে যাবে একজন, ওকে ফাইন, যেখানে কোনো চাপ নাই, কোনো লোক নাই, হ্যাঁ নিচে আসবে। ওকে, আমাদের এই যে চারতলা থেকে 2 তলায় চলে আসবা, ওকে ফাইন, উপরের তলা থেকে নিচতলা চলে আসবা, এই যে আনসারটা ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো, যদি আমি চাপ কমিয়ে ফেলি, হ্যাঁ আমাকে রেসপন্স করো, যদি আমি চাপ কমিয়ে ফেলি, তাহলে তুমি কোন তলা থেকে, এই যে চাপ যখন কমিয়ে ফেলা তখন কি হবে বলো, চাপ যখন আমরা কমিয়ে ফেলবো তখন কি হবে? হ্যাঁ, এই যে বলছো তোমরা, নিচতলা থেকে উপরতলায় যাবে, চাপ কমিয়ে ফেললে, আগে আনসারটা দিলে কি চাপ বাড়িয়ে ফেললে আমরা উপরতলা থেকে নিচতলায় যাব, কারণ নিচতলায় চাপ কম। আবার যদি চাপ কমিয়ে ফেলি, নিচতলা থেকে উপরের তলায় যাব। তুমি খেয়াল করো, এই যে আনসারটা বললা, উপরের তলা, নিচতলা থেকে উপরের তলায় যাবা, আনসারটা যে এটা বললা, তুমি যে বলেছো যে নিচতলা থেকে উপরের তলা যাবো, উপরের তলায় কিন্তু চাপ এমনিতেই বেশি, ওখানে 400 লোক আছে, তারপরে তুমি যাচ্ছ। দেখো তাহলে কি লজিক্যালি হচ্ছে? ওকে, আমরা আবার স্লাইডে ফিরত আসি। আসো খেয়াল করো, আনসারটা আমি পেয়ে গেছি। এখন তুমি দেখো, এই যে খেয়াল করো, বিক্রিয়াটা যেটা দেখতে পাচ্ছ তুমি, আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কে বামে আছে 4 মোল আর ডানে আছে 2 মোল, তাই না? তাহলে আমরা স্বভাবতই বলতে পারি বামে কি ভিড় সংখ্যা, ভিড় একটু বেশি, বামে ভিড় বেশি আর ডানে ভিড় কম। তাহলে চাপ যদি বাড়াই, আমরা বলি ভিড় কমানোর জন্য বাম থেকে ডানে যায়, সাম্যাবস্থা ডান দিকে হয়। ওকে ফাইন, কিন্তু চাপ যখন আমি কমিয়ে ফেলবো তখন কিন্তু সাম্যাবস্থা বাম দিকে যায়। বাম দিকে যাওয়া মানে কিন্তু ওখানে ভিড় তো আছেই, ওখানে তো 4 মোল থেকে কমে যায় নাই, মোল সংখ্যা তাই আছে। তাহলে তো তুমি ভিড়ের দিকেই যাচ্ছ। কেন ভিড়ের দিকে যাচ্ছ? এটা কি লজিক্যাল হচ্ছে? না, মনে হচ্ছে আপাত দৃষ্টিতে লজিক্যাল না। এখন আসো, এটাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করো। ওকে, এই যে আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বললাম, ভিড় বেশি, ভিড় কম, আসলে তোমাকে চিন্তা করতে হবে, স্যার যে আমাকে পাজল করে দিচ্ছে বা যেই কথাটা বলছে, ওটা চাপের সাথে কতটুকু সম্পর্কযুক্ত। তুমি আমার কথাটাকে, তুমি যেই কাজটা করছো সেটার সাথে সম্পর্কিত করতে হবে, ঠিক আছে? ওকে, কিভাবে সম্পর্কিত করবা? আমি তোমাকে বললাম, এই বিক্রিয়ায় সাম্যাবস্থা পৌঁছানোর পর তুমি চাপ বাড়াও। ওকে, চাপ বাড়ালে আমরা জানি এটার ইম্প্যাক্ট কোথায় পড়ে? আয়তনের উপর পড়ে। আমরা যদি চাপ বাড়াই, ধরো আমার হাতে একটা বেলুন আছে, এটাকে আমি একদম ঠেসে চাপ দিলাম, তাহলে বেলুনের আয়তনটা কি হয়ে যাবে? একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তুমি এখন তাকাও যে আয়তন কম আছে কোন দিকে। খেয়াল করো তো, ডানে আছে 2 মোল অ্যামোনিয়া গ্যাস। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে ডানে আয়তন হবে 2 × 22.4 লিটার। বামে দেখো আমাদের টোটাল আছে 4 মোল গ্যাস, তাহলে বামে আয়তন হবে 4 × 22.4 লিটার। তাহলে আয়তন কম কোন দিকে? ডান দিকে। বেশি কোন দিকে? বাম দিকে। আমরা জানি চাপ বাড়ালে আয়তন কি হয়? কমে যায়। তাহলে খেয়াল করো, ওই ডান দিকেই যাচ্ছে সাম্যাবস্থাটা। মিলছে কিনা? চাপ বাড়ালে আমরা জানি আয়তন কমে যায়, আয়তন কম আছে ডান দিকে, সো সাম্যাবস্থা কোন দিকে যায়? ডান দিকে। তাহলে আমি যে এতক্ষণ ভিড় যে নিয়ে আসলাম, এটা কিন্তু অপ্রাসঙ্গিক কথা ছিল। আমি তোমাকে পাজল করে দিতে পারি, কিন্তু আমার কথাটা কিন্তু সত্য যে এদিকে মোল সংখ্যা বেশি, ভিড় বেশি, এদিকে মোল সংখ্যা কম, ভিড় কম। কিন্তু আমার যে ঘটনাটা আমি ঘটাচ্ছি, সেটা কিন্তু আমার চাপের সাথে সম্পর্কিত না। ভিড়টা আমার চাপের সাথে সম্পর্কিত না। সম্পর্কিত কি? চাপের সাথে সম্পর্কটা হলো আয়তনের, ঠিক আছে? সো তোমাকে ওইভাবে কোরিলেট করতে হবে। আমি অন্য যাই হাবিজাবি কথা বলি, ওটা নিয়ে তুমি চিন্তা করলে কিন্তু হবে না। তোমাকে চিন্তা করতে হবে আমি কি ঘটাচ্ছি। আমি চাপের বাড়াচ্ছি, চাপ বাড়ালে এর ফলে কি পরিবর্তন হবে? এর ফলে পরিবর্তনটা হবে আয়তনের। সো আমাকে ওই রিলেশনটা খুঁজতে হবে, আমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস ওই দিকে যেতে হবে। আমি ভিড়ের দিকে গেলে হবে না, তাহলে আমার আনসারটা কি হয়ে যাবে? রং হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, এবার আসো, আমি যদি চাপ কমিয়ে দিই, চাপ কমিয়ে দিলে এই যে খেয়াল করো, আমি যে একটু আগে বেলুনটা হাতে নিলাম, নিয়ে একটা ঠেসে চাপ দিলাম, চাপ দেওয়ার ফলে বেলুনের আয়তন কমে গিয়েছিল। এখন যখন আমি চাপটা সরিয়ে নিব, বেলুন কিন্তু আবার আগের মতো বড় হয়ে যাবে, ঠিক কিনা? সো আমি যখন চাপ কমিয়ে দিব, তখন কিন্তু আয়তন বেড়ে যাবে। আবার তুমি খোঁজো বিক্রিয়ার কোন পাশে আয়তন কম, কোন পাশে আয়তন বেশি। তুমি দেখো, বামে হলো 4 মোল, টোটাল 4 মোল গ্যাস আছে, তাহলে 4 × 22.4 লিটার আয়তন। আর ডানে হলো 2 মোল গ্যাস আছে, 2 × 22.4 লিটার। তাহলে কোন পাশে আয়তন বেশি? বামে আয়তন বেশি, ঠিক আছে? সো চাপ কমালে সাম্যাবস্থা এই জন্য বাম দিকে যায়। ক্লিয়ার? সেটাই হলো আনসার। এটাকে আমরা বাস্তব লাইফেও নিয়ে আসতে পারি। খেয়াল করো, বাস্তবে তুমি এভাবে চিন্তা করো। ধরো আমাদের ঢাকা কলেজে যখন আমরা ক্লাস নেই গ্যালারিতে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য, তোমরা যারা ঢাকা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছো, এখনো তো ক্লাসে আসার সুযোগ হয় নাই, কিছু করার নেই, এটা নেচারের উপর ডিপেন্ডেন্ট, তোমার আর আমার হাতে নাই, ঠিক আছে? ওকে, এখন আসো,
এই যে ক্লাসে আমরা সাধারণত গ্যালারিতে একসাথে 150 স্টুডেন্টকে অ্যাকোমোডেট করতে পারি, বসিয়ে একটা ক্লাস নেই, হ্যাঁ, 150 স্টুডেন্টকে। ওকে, তো স্বভাবতই তোমরা যখন ক্লাসে থাকবা একজন আরেকজনের সাথে মাঝে মাঝে কথা বলে, এটা আমরাও বলেছি, বাট এটা বলা উচিত না, এখন রিয়েলাইজ করি আমরা, হ্যাঁ, তাহলে ডিস্টার্ব হয় ক্লাসে। ওকে, তো যখন ক্লাস করি আমরা কিন্তু প্রথমেই গিয়ে আমি বিশাল একটা শান্টিং দেই, এই কথাবার্তা বললে কিন্তু আজকে বের করে দিব, হ্যাঁ, 10টা অ্যাটেন্ডেন্স কেটে দিব, এই সেই ব্লা ব্লা বলে অনেকগুলো কথা বলে তোমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি। তার মানে কি, আমি যখন ক্লাসে ঢুকলাম তোমরা আমার শান্টিং খেয়ে চুপ করে গেলা ক্লাসে, তাই না, ক্লাসটা সাইলেন্ট থাকলো। ওকে, আবার আমি ধরো 30 সেকেন্ডের জন্য জাস্ট বাইরে গেলাম কারো একজনের সাথে কথা বলতে, তখন কিন্তু তোমরা আবার কথা বলা শুরু করে দাও। তাহলে খেয়াল করো তো, এই যে আমার প্রেজেন্সে চুপ থাকছো, আমার অ্যাবসেন্সে আবার কথাটা বলছো, সেটা কেন? সেটা হলো স্লাইডে লেখা আছে, দেখো এই যে এই বিক্রিয়াটা, এটা হলো 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 200 থেকে 300 ATM চাপে বিক্রিয়াটা সাম্যাবস্থা থাকে, তাই না? ওকে, তাহলে খেয়াল করো তো কত চাপ, 200 থেকে 300 ATM চাপ, আর আমি তুমি এখন যে পরিবেশে আছি ওখানে কত চাপ, মাত্র 1 ATM চাপ। তার মানে এখন যে বায়ুমণ্ডলের চাপ তার চেয়ে 200 থেকে 300 গুণ চাপ দেওয়ার ফলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক কিনা? ওকে, এখন তুমি যখন চাপটা, তার মানে কি, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমরা যখন অনেক চাপে রাখি তারপর গিয়ে আমরা অ্যামোনিয়া পাই, তাই না? এখন যদি আমি চাপটা সরিয়ে নেই তাহলে তো আর নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হবে না, ও আবার ভাঙ্গার প্রবণতা থেকে যাবে। ওই যে দেখো অ্যামোনিয়া ভেঙে বাম দিকে চলে যায়, এই জন্য চাপ কমিয়ে নিলে বাম দিকে চলে আসে। ওই যে যেমন আমি যখন ক্লাসে প্রেজেন্ট থাকি তুমি চুপ থাকো, কারণ কি, ইউ আর আন্ডার প্রেশার। আমি যখন আবার ক্লাসের বাইরে চলে যাই তোমার উপর কোনো প্রেশার নাই, তুমি আবার আগের মতো স্বভাবজাত কথা বলা শুরু করে দাও, ঠিক সেম ঘটনা ঘটেছে, ঠিক আছে? ওকে, আমরা রেসপন্সে যেতে চাই। বলো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু শুনতে চাই। আমরা যতক্ষণ যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম এটার পর কি কারো কোনো কিছু বলার আছে কিনা? ওকে, ওয়াসাম ক্লাস, থ্যাংক ইউ। সাজ্জাদ কি যেন, শাহরিয়া সম্ভবত বলেছো। ওকে, ডট, ওই যে এখনো ডটে আছে, গুড, চিন্তা করতে থাকো। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে লাসাতিলিয়ার নীতিকে আমরা যে প্রেশারের সাথে যে কোরিলেট করব সেটাকে আমাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। ওকে, এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই। আমি যে আজকের যে মূল টপিক সেটা হলো কি, রাসায়নিক সাম্যাবস্থা। এখানেও কিন্তু আমরা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব, আজকে পুরো ক্লাসই হলো ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ওকে, এবং এটাই তুমি হোল লাইফে ধরে রাখবা। হ্যাঁ, আমি তো ডেলি বলবো না যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করো, আমার যে কথাটাকে তুমি হলো বারবার নানান অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। সায়েন্সের কি সুবিধা কি, এই যে খেয়াল করো, রাসায়নিক সাম্যাবস্থা বলতে গিয়ে আমাদের কিন্তু লাসাতিলিয়ার নীতি আসে, তারপরে তোমার নিয়ামক আসে, তারপরে তোমার হলো উভমুখী বিক্রিয়া আসে, হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া আসে, তারপরে ধরো অনেক বিষয় আসে, বিক্রিয়ার হার আসে, আণবিকত্ব আসে, নানান বিষয় নিয়ে কোরিলেট করে বিষয়টা পড়তে হয়, একটা বিষয় না। সো এই যে তুমি এগুলোর সাথে একটা কোরিলেশন তৈরি করা, এটা হলো সায়েন্সের স্টুডেন্টদের কাজ। যত বেশি কোরিলেশন করে বিষয়টা বুঝতে পারবা তার কাছে বিষয়টা তত বেশি ক্লিয়ার হবে, তুমি ভবিষ্যতের জন্য ততটা তোমার ব্রেইনকে, নিজেকে, জাতিকে প্রস্তুত করতে পারবা, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা রাসায়নিক সাম্যাবস্থায় চলে যাই। স্লাইডে দেখতেই পাচ্ছ, রাসায়নিক সাম্যাবস্থা মানে হলো এখানে একটা উভয়মুখী বিক্রিয়া, এখানে রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট বা বিক্রিয়ক এবং উৎপাদ একে অপরের সাথে সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা কি আমি বলবো, এখানে মূলত দুইটা বিক্রিয়া, একটা বিক্রিয়া সামনের দিকে ঘটে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডকে তুমি যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে হিট দাও, তাহলে সে ভেঙে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাসে রূপান্তরিত হয়, ঠিক আছে? ওকে, আবার হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস মিলে আবার হলো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দুইটা বিক্রিয়া ঘটছে, একটা হলো সম্মুখমুখী বিক্রিয়া যেটাকে আমরা বলি ফরওয়ার্ড রিঅ্যাকশন, আর একটা হলো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়া, ঠিক আছে? ওকে, তা আমরা জানি সব বিক্রিয়া সমানভাবে ঘটে না, কোনো বিক্রিয়া বেশি হারে ঘটে, কোনো বিক্রিয়া কম হারে ঘটে। আমি একটু পরে বিক্রিয়ার হারে যাব, তার আগে আমি এটাকে একটু ফোকাস করে নেই। ওকে, সেটাকে আমি সেখানে অ্যানালাইসিস করব। তাহলে এই যে আমরা দুইটা লাইন ইনিশিয়ালি দেখতে পাচ্ছি, একটা হলো ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সম্মুখমুখী বিক্রিয়া, যেটা হলো অরেঞ্জ কালার দিয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর একটা হলো সবুজ লাইন দিয়ে আছে, হ্যাঁ, সবুজ লাইন দিয়ে, সেটা হলো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। হ্যাঁ, এবং এক পর্যায়ে গিয়ে দেখলাম আমরা দুই বিক্রিয়ার অর্থাৎ সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়ে গেল, সমান হয়ে গেল। ওকে, এখন আমরা একটু এখানে কিছু কোশ্চেন রাখতে চাই, এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করব, এটা একটু খেয়াল করো। এই যে আমি এই স্লাইডে অনেকগুলো কোশ্চেন দিয়েছি তোমাদেরকে, সেটা হলো রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝো, ঠিক আছে? তুমি আসলে কি বুঝো যে রাসায়নিক সাম্যাবস্থাটা কি? ওকে, তারপরে আছে রাসায়নিক সাম্যাবস্থার লেখচিত্র, এই যে একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম, এই যে এই স্লাইডে দেখো, এই যে লেখচিত্র, এটা, হ্যাঁ, এটা কি বলছি, এটা কি মিন করছি, এই লেখচিত্রে কোন লাইনটি হলো
তোমার কোন রেখাটি হলো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য এবং কোন রেখাটি হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। তুমি বলে দিলা স্যার এটা হলো ফরওয়ার্ড, এটা হলো পশ্চাৎ, কোনো কিছু না বুঝে একটা তো হবেই। আরেকজন বললো স্যার এটা ফরওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড, এরকম বলে দিলে হবে না, এটা সম্মুখ, এটা পশ্চাৎ। তোমাকে হলো লজিক সহ কেন, ওই যে আমার কোশ্চেনে কিন্তু আছে, দেখো খেয়াল করো, রাসায়নিক সাম্যাবস্থার লেখচিত্রে কোন রেখাটি সম্মুখমুখী এবং কোনটি পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য এবং কেন, ওই যে কেনটার আনসার দিতে হবে কিন্তু তোমাকে। সো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমাকে করতেই হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর আনসার দেবো, আমরা কোশ্চেন করলাম, দেখো রাসায়নিক সাম্যাবস্থা পৌঁছানোর পর বিক্রিয়া কি স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, নাকি চলতে থাকে, প্রমাণ সহ ব্যাখ্যা করো। তুমি আনসার যেটাই বলবা, তুমি যদি বলো স্যার বিক্রিয়া বন্ধ হয়ে যায়, ওকে, তুমি এটাকে এক্সপ্লেইন করো প্রমাণ সহ। কেউ যদি বলে বিক্রিয়া চলতে থাকে, তাহলে তাকেও এক্সপ্লেইন করতে হবে প্রমাণ সহ কেন। তারপরে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি, ভর ক্রিয়ার সূত্র কি, এগুলো আসবে আমাদের আলোচনা একটা একটা করে, ওকে। তাহলে আমরা প্রথমটাতে যাই, রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝি আমরা। হ্যাঁ, একটু আগে আমরা গ্রাফ দেখিয়েছি, গ্রাফে তুমি দেখতে পেয়েছো যে এই যে খেয়াল করে এখানে দুইটা বিক্রিয়া আছে, একটা হলো সম্মুখমুখী বিক্রিয়া, একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। কোনটা কার জন্য আমি এটা পরে আসি, হ্যাঁ, আগে আমরা এটা বলে নিই। তাহলে দেখতেছি কি আমরা 5 মিনিট, 10 মিনিট, 15, 20, 25, 30, 35, 40 মিনিট পর্যন্ত এখানে ডাটা দেওয়া আছে। খেয়াল করো তো, স্টার্টিং থেকে একদম প্রথম থেকে 20 মিনিট পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দুইটা লাইন একটা রেখায় চলে আসছে, এক জায়গায় চলে আসছে। অর্থাৎ এই অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, নেগলিজিবল পরিবর্তন, অথবা আমরা বলতে পারি সমান হারে পরিবর্তন ঘটে। বিক্রিয়ক থেকে যে পরিমাণ ঘনমাত্রা হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা ঠিক সেই পরিমাণে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে সময়ের সাথে সাথে এই ঘনমাত্রা বৃদ্ধি বা হ্রাসের তেমন কোনো পার্থক্য নেই, ডিফারেন্স নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেট সমান হয়ে যাচ্ছে। 20 মিনিট পর উভয় বিক্রিয়ার সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। তাহলে রাসায়নিক সাম্যাবস্থা বলতে আমরা বুঝবো আসলে যে কোনো বিক্রিয়ায় একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার এই দুই বিক্রিয়ার হার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যখনই এই ঘটনাটা ঘটবে তখনই আমরা বলবো আমাদের বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছে। তাহলে আমি যে গ্রাফটা দেখাচ্ছি তোমাদের যে বিক্রিয়ার জন্য, হাইড্রোজেন আয়োডাইডের জন্য, এটা কখন আমরা সাম্যাবস্থায় পৌঁছালাম, আফটার 20 মিনিটস বা অ্যাট 20 মিনিটস, অর্থাৎ 20 মিনিট সময়ে শুরু থেকে বিক্রিয়া স্টার্ট করলাম, জিরো টাইম, যখনই স্টার্ট করলাম সেটা হলো জিরো টাইম। এই জিরো টাইম থেকে 20 মিনিট সময়ের মধ্যে দেখা যাচ্ছে 20 মিনিট সময়ের মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার হ্রাসবৃদ্ধিটা বেশ দৃশ্যমান। যে দেখো দুইটা গ্রাফ খেয়াল করো, একটা বাড়ছে আর একটা ঘনমাত্রা কমছে। 5 মিনিট যদি বিবেচনা করো, দেখো যে অরেঞ্জ কালারের লাইন থেকে ঘনমাত্রাটা কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হার, বিক্রিয়ার হার আস্তে আস্তে কমছে, আর সবুজ কালারে দেখা যাচ্ছে বিক্রিয়ার হারটা আস্তে আস্তে বাড়ছে। যখন আমরা 20 মিনিটে পৌঁছে গেলাম, ঠিক 20 মিনিটে পৌঁছানোর পর দেখতে পাচ্ছি সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়ে গেল, সমান হয়ে গেল, ঠিক আছে। এই জন্য আমরা বলি এই বিক্রিয়া সাম্যাবস্থা পৌঁছেছে কখন, অ্যাট 20 মিনিটস, 20 মিনিট সময়ে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গিয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। হ্যাঁ, এখন আসো এই কথাটাই এখানে লেখা আছে স্লাইডে, আমি এখানে লিখে দিয়েছি, তুমি দেখতে পাবা যে এটা না, এই এটাতে আছে, এটাতে এই স্লাইডে আছে, এই যে খেয়াল করো। হ্যাঁ, যে কোনো বিক্রিয়া সাম্যাবস্থা পৌঁছে গেছে, এই অবস্থায় বিক্রিয়া এবং উৎপাদের পরিমাণের নেট বা সার্বিক পরিবর্তন ঘটে না। ওই যে ব্লু কালারে লেখা আছে দেখো, রাসায়নিক সাম্যাবস্থা বলে, অর্থাৎ এই অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণের সার্বিক পরিবর্তন ঘটে না। অথবা তুমি বলতে পারো কি, যে অবস্থায় বা যে সময়ে কোনো বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়, যে কালো কালিতে লেখা আছে। হ্যাঁ, এগুলো তোমরা পড়ে নিতে পারবা। তাহলে আমরা তো বললাম দুইটা কথা, একটা হলো কি, রাসায়নিক সাম্যাবস্থা হলো এমন একটা অবস্থা যে অবস্থায় কোনো উভয়মুখী বিক্রিয়ার সামনের দিকের বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎ দিকের বিক্রিয়ার গতিবেগ সমান হয়, সেই অবস্থাটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। আবার আমি এভাবে বলতে পারি, যে সময় কোনো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের নেট পরিবর্তনটা কি হয়, শূন্য হয় বা নেট পরিবর্তন ঘটে না, সেটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। ক্লিয়ার? এখন আসো এই যে আমাদের পরবর্তী কোশ্চেন, যে কোন রেখাটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য, কোন রেখাটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। আমি তো গ্রাফে লিখেই দিয়েছি, দেখো অরেঞ্জটা হলো ফরওয়ার্ড রিয়াকশনের জন্য বা সম্মুখমুখী বিক্রিয়ার জন্য, আর ব্যাকওয়ার্ড সবুজটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। আমি লিখে দিলে কিন্তু হবে না, তোমাকে এটাকে চিন্তা করতে হবে কেন এটা। এখন আসো এই আনসারটা আমি, তোমরা কি বলতে পারো এটা পড়ে ফেলেছো, দেখি আমি একটু আবার রেসপন্স শুনতে চাই, দেখি কেন কমলাটা কেন হলো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য, আনসারটা কি, তোমরা কি দিবা দেখি, বলো। তোমরা তো এটা পড়েছো যে কোন রেখাটা কোন ধরনের বিক্রিয়ার জন্য, আনসারটা দাও আমাকে দেখি, কে কে পারে।
কোশ্চেন কি, যে রাসায়নিক সাম্যাবস্থা যে আমরা গ্রাফটা দেখালাম, এখানে সবুজ লাইনটা কোন বিক্রিয়ার জন্য আর হলো কমলা লাইনটা কোন বিক্রিয়ার জন্য? হ্যাঁ বলো আনসারটা কি কি হতে পারে? আনসার আসতেছে না। এই যে দেখো, তার মানে কি, তুমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করো নাই, তুমি শুধু লিখে দাও। এটা সম্মুখমুখী কি লিখেছ? সময়ের সাথে ঘনমাত্রা কমছে। ওকে, সময়ের সাথে ঘনমাত্রা কমলে কি হবে বলো? একজন বলেছে, কি নাম ওর? প্রীতম ভৌমিক দিয়েছে আনসার, সময়ের সাথে ঘনমাত্রা কমছে। ওকে, সময়ের সাথে ঘনমাত্রা ফার্স্টে কি লিখেছ? ফরওয়ার্ড রিয়াকশানের কেজে রিয়াকশানের রেট বেশি থাকে, যা স্লোলি, আচ্ছা এই যে রিয়াকশানের রেট বেশি থাকে তুমি যে বলেছো, ফাইন, ও হিট করেছে, কিন্তু তুমি গুছিয়ে বলতে হবে রিয়াকশানের রেট বেশি থাকে সেটা কেন, এটার এভিডেন্স কি, প্রমাণ কি? প্রথমে বিক্রিয়ক হতে উৎপাদ তৈরির হার বেশি থাকে কেন, সেটা কে বলেছে? আমি বলেছি নাকি অন্য কেউ বলেছে? কে বলেছে সেই রেফারেন্সটা তো দিতে হবে। গ্রিন ইকুয়ালস রিভার্স, কমলা সম্মুখমুখী কেন? কমলা সম্মুখমুখী তো আমিই লিখে দিয়েছি, আমার কোশ্চেন হলো কেন? সম্মুখমুখী বিক্রিয়ার জন্য ঘনমাত্রা কমছে, পশ্চাৎমুখী ঘনমাত্রা বাড়ছে। ওকে, এটা কেন সেটাই তো বলতে হবে। তোমার ভিত্তিটা কোথায়? এই কথাটার ভিত্তি কি? কে বলেছে? কোন লজিক থেকে, কোন কথা থেকে তুমি এটা বলছো? নিচে আসবে সবুজ পশ্চাৎমুখী, শুধু ওটাই বলে দিচ্ছে। দেখো, ওকে আসো আমরা তাহলে আবার ফিরে যাই কমেন্ট থেকে, আমি ক্লাসে চলে আসি। হ্যাঁ ওকে, খেয়াল করো, একটু বোর্ডে যাই এবার আমি। আমরা ধরো এই গ্রাফটাকে আমরা এইভাবে প্রকাশ করেছি। ওকে, খেয়াল করো, এই হলো আমাদের, এখানে হলো বিক্রিয়ার রেট ওয়াই অক্ষের দিকে, আর এক্স অক্ষের দিকে আমরা দিলাম হলো সময় বা টাইম। ওকে, তাহলে আমি একটা লাইন লিখেছি এই যে এরকম, আরেকটা লাইন লিখেছি এই যে এরকম। ওকে, এক পর্যায়ে গিয়ে এই যে 20 মিনিটে গিয়ে এই যে দুইটা একই লাইনে চলে আসলো, এটা হলো 20 মিনিটের বিষয়, এটা হলো। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা বলছে যে বিক্রিয়ার হার সময়ের সাথে সাথে কমছে, এই যে এই লাইনটা। হ্যাঁ, এই যে তোমরা এটাই বলছো, বিক্রিয়ার, আমি সংক্ষেপে লিখি, বিক্রিয়ার হার কমছে, আর এটা বোঝাচ্ছে বিক্রিয়ার হার বাড়ছে। ওকে, তোমরা এইটুকু বলছো, বাট এই লাইনটাতে এটা বোঝাচ্ছে, এটা আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে এই লাইনটা আমি যখন বিক্রিয়া লিখবো 2HI, ধরো আমি এটাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলাম, তাহলে হবে হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন গ্যাস তুমি পাবা হলো হাইড্রোজেন গ্যাস প্লাস হলো আয়োডিন গ্যাস। ওকে, এই যে এটা। ওকে, এখন আসো, আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায়, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো প্রাথমিক অবস্থাটা কি, আমি সংক্ষেপে লিখি। প্রাথমিক অবস্থায় এটা থাকে 100%, এটা থাকে 0%, এটা থাকে 0%, এটা কিন্তু আমি দেখিয়েছি স্লাইডে। সাম্যাবস্থায় এটা থাকে 80%, এটা হয় 20%, এটা হয় 20%। ওকে, তাহলে খেয়াল করো তো তোমরা, এই যে আমি স্লাইডে লিখেছি ভর ক্রিয়ার সূত্র, নিশ্চয়ই নাম শুনেছ, ভর ক্রিয়ার সূত্র, তাই না? ওকে, এই ভর ক্রিয়ার সূত্র বলে দেয় আমাদের, এই ভর ক্রিয়ার সূত্র কি বলে? বিক্রিয়ার হার সমানুপাতিক হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এই যে আমি লিখলাম, হ্যাঁ, বিক্রিয়ককে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে বোঝায় মোলার ঘনমাত্রা। হ্যাঁ, বিক্রিয়ার হার কার সমানুপাতিক? বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। এটা কোন সূত্র? ভর ক্রিয়ার সূত্র, ইংলিশে আমরা যেটাকে বলি ল অফ মাস অ্যাকশন, ভর ক্রিয়ার সূত্র। হ্যাঁ, তোমরা এটা অলরেডি শিখে গেছো অলরেডি। ওকে, এই যে ভর ক্রিয়ার সূত্র, এই ভর ক্রিয়ার সূত্র বলে দেয় বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, মোলার ঘনমাত্রা তোমরা অলরেডি শিখে গেছো। 1 লিটার দ্রবণে কোনো বস্তু যত মোল দ্রবীভূত থাকে সেটাই হলো ওই দ্রবণের মোলার ঘনমাত্রা বা ওই বস্তুর মোলার ঘনমাত্রা। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো তো, তুমি ভর ক্রিয়ার সূত্রে জেনে গেছো বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। ক্লিয়ার? ওকে, এখন তুমি খেয়াল করো ইনিশিয়ালি এই যে যখন 0 টাইম, এই জায়গাটায় 0, তুমি এই জায়গাটায় ফোকাস নিয়ে আসো। আমাদের এই দুইটা রেখা কিন্তু এই জায়গা থেকে শুরু, এই যে 0 থেকে। একটু পরে আমি আসবো প্রাথমিক অবস্থা কি সেটা আমি এক্সপ্লেইন করবো, যে হোয়াট ডু ইউ মিন বাই প্রাথমিক অবস্থা। এই প্রাথমিক অবস্থা বলতে কি বুঝো একটু পরে যাচ্ছি, তার আগে এখানে আসো, এই যে এটা। ওকে, তাহলে তুমি 0-তে তাকাও, এই যে নিচের থেকে যেটা, এটা সবুজ লাইন, এটা ছিল আমাদের সবুজ লাইন। আমি একটু লিখে দিই এখানে, এই যে এটা হলো সবুজ লাইন, এটা বোর্ডে তো দুইটাই কালো, সবুজ লাইন আমাদের গ্রাফে যেটা ছিল, আর এটা হলো কমলা লাইন। ওকে, এটা কমলা লাইন। ওকে, তাহলে খেয়াল করো তো, এই যে বিক্রিয়ার তুমি যদি প্রাথমিক অবস্থায় তাকাও একদম ইনিশিয়ালি, সবুজ লাইনটা স্টার্ট হয়েছে কোত্থেকে? 0 থেকে। এই যে তাকাও এই জায়গাটায়, সবুজ লাইনটা স্টার্ট হয়েছে 0 থেকে। ওকে, আর
কমলা লাইনটা স্টার্ট হয়েছে কোত্থেকে, একটা নির্দিষ্ট মান থেকে, অনেক উপর থেকে, বেশি থেকে। তাহলে আমরা বলতে পারি, খেয়াল করো তো, তুমি এবার এই প্রাথমিক অবস্থায় তাকাও, কোনটার পরিমাণ বেশি, বিক্রিয়া 2HI এর পরিমাণ বেশি, হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ বেশি, নাকি হাইড্রোজেন এবং আয়োডাইডের পরিমাণ বেশি, কোনটার পরিমাণ বেশি? তাকাও, এই যে তাকাও, তুমি উপরে তাকাও, বোর্ডে তাকাও, দেখো, খেয়াল করো, তাহলে আনসারটা পেয়ে যাবা। কোন লাইন কিসের? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক অবস্থায়, অর্থাৎ বিক্রিয়ার একেবারেই শুরুতে, হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণটা অনেক বেশি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড থেকে যে সকল উৎপাদ পাওয়া যাবে, হাইড্রোজেন আয়োডাইড থেকে কি পাওয়া যায়? হাইড্রোজেন এবং আয়োডিন, তাই না? এটা পাওয়া যাবে। এই বিক্রিয়া দেখা যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি। তাহলে তুমি এখন ভরক্রিয়া সূত্রের সাথে রিলেশনটা খোঁজো, বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে দেখো, প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যায় হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হবে, এই বিক্রিয়ার হার প্রাথমিক অবস্থায় অনেক বেশি থাকবে। কোন সূত্র অনুযায়ী? ভরক্রিয়া সূত্র অনুযায়ী। তোমরা কিন্তু হিট করেছো, কিন্তু আমাকে বলতে পারো না এটা বেসিকটা কোথায়। এটার বেসিসটা হলো ভরক্রিয়া সূত্রে। এই ভরক্রিয়া সূত্র হলো এটা বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে ইনিশিয়ালি যেহেতু আমার হাইড্রোজেন আয়োডাইড প্রচুর আছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইড যে বিক্রিয়াটা দিবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া, তার জন্য বিক্রিয়ার হার অনেক বেশি থাকবে। আর ইনিশিয়ালি হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রা একেবারে শূন্য, তাহলে ওই বিক্রিয়া হাইড্রোজেন এবং আয়োডিন মিলে যে হাইড্রোজেন আয়োডাইড হবে পশ্চাৎমুখী বিক্রিয়া, সেটার হার কিন্তু একেবারেই কম হবে, জিরো হবে। এইবার তুমি তাকাও, জিরো দিয়ে স্টার্ট কোনটা? এই লাইনটা, সবুজ লাইনটা। তাহলে সবুজ লাইনটা হলো এই বিক্রিয়ার জন্য হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস মিলে হলো তোমার 2HI গ্যাস। এইটাই হলো পশ্চাৎমুখী বিক্রিয়া, এই সবুজ লাইন পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে কি ক্লিয়ার হয়েছ কেন এটা? আসলে বেসিসটা কোথায়? আমাদের এই যে ক্লুটা হলো ভরক্রিয়া সূত্র বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে তুমি ভরক্রিয়া সূত্র থেকে জানো বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। ইনিশিয়ালি যেহেতু হাইড্রোজেন এবং আয়োডিন শূন্য ছিল, তাহলে এটার হারও শূন্য থাকবে। এই যে দেখো, শূন্য থেকে স্টার্ট হয়েছে সবুজ লাইন, তাহলে এটাই হলো পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। আর ইনিশিয়ালি হাইড্রোজেন আয়োডাইড হলো প্রচুর বেশি, তাহলে এই লাইনটা হলো এই যে 2HI, এটা ভেঙে হলো কি হবে? হাইড্রোজেন গ্যাস প্লাস হলো আয়োডিন গ্যাস। ঠিক আছে, এই যে এটা হলো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য। এখন ক্লিয়ার হয়েছে? তাহলে আনসারটা কি? আবার আমরা রেসপন্সে যাই। আনসারটা হলো, আমরা আবার রিভিউ করি, হ্যাঁ, কারণ তুমি এটা তো ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে তোমার কাছে অত ইজিলি বুঝতে পারবা না। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ইনিশিয়ালি হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ ছিল 100%, অনেক বেশি। তাহলে ভরক্রিয়া সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে ইনিশিয়ালি যেই লাইনটাতে হার হলো সর্বোচ্চ থাকবে, সেটাই হবে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য। আর ইনিশিয়ালি যেই লাইনটাতে বিক্রিয়ার হার জিরো থাকবে, সেটাই হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য। তাহলে আমরা যদি আমাদের ফোকাসটা একদম প্রাথমিক অবস্থায় নিয়ে আসি, একদম জিরো লাইনে নিয়ে আসি, হ্যাঁ, জিরো লাইনে তুমি যদি তাকাও, এই যে দেখো বোর্ডে দেখতে পাচ্ছ, আমি একটু সরে যাই, এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, দেখো জিরো লাইনে আমাদের কোনটা দিয়ে শুরু হয়েছে? যে সবুজ লাইনটা জিরো লাইন দিয়ে শুরু হয়েছে, তাই না? অথবা তুমি যদি স্লাইডে যাও তাও দেখতে পাবা। ওকে, আনসারটা আমি আবার দেখতে চাই। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে কোন লাইনটি কোন বিক্রিয়ার জন্য, তাহলে আনসারটা কি হবে? ওই যে আগের মতোই বলবা, সবুজ লাইনটা হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য, আর কমলা লাইনটা হবে সম্মুখমুখী বিক্রিয়ার জন্য। কেন? কারণ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক। কোন সূত্র অনুযায়ী? ভরক্রিয়া সূত্র অনুযায়ী। ঠিক আছে, সো যে লাইনটাতে বিক্রিয়ার হার সবচেয়ে বেশি, সেটাই হবে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া। 2HI ভেঙে হবে হাইড্রোজেন এবং আয়োডিন। আর যেই লাইনটাতে হলো বিক্রিয়া হার শুরু হয়েছে কোত্থেকে? জিরো থেকে, সেটাই হলো আমাদের হাইড্রোজেন এবং আয়োডিন মিলে 2HI উৎপন্ন হওয়ার বিক্রিয়া। কি ক্লিয়ার? তাহলে আমাদের মূল আনসারটা আসবে কোত্থেকে? ওই যে ভরক্রিয়া সূত্র থেকে। ওকে, আচ্ছা, নেক্সট আসো, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। ওকে, এখন হলো এই যে আমরা কেন কোনটা সেটা বলে দিলাম, যে রেখা সম্মুখমুখী বিক্রিয়ার জন্য কোন রেখাটি, পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য কোন রেখাটি, এবং কেন, সেটার আনসারটা আমি এখানেও দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও থেকে এটা দেখে নিও। ওকে, আচ্ছা, নেক্সট আসো, আমরা চলে যাই। এটা আবার উল্টা করে দিলে বিক্রিয়াটা কি হবে, সেটাই অপোজিট বিক্রিয়া যদি তুমি চিন্তা করো, তাহলে আনসারটা কি হবে, সেখানে চলে গেলাম। এখন আসো এই যে 3 নম্বরটা যাই আমরা। 3 নম্বর কোশ্চেন যেটা ছিল, রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়াটা পৌঁছে গেল। ধরো এই যে বিক্রিয়াটা পৌঁছে গেল রাসায়নিক সাম্যাবস্থায়, হ্যাঁ, সাম্যাবস্থায় পৌঁছালাম আমরা। পৌঁছানোর পর কোশ্চেন খেয়াল করো, বিক্রিয়া কি স্টপ হয়ে যায় নাকি চলতে থাকে, এবং তুমি যেটাই আনসার বলবা সেটা কেন, সে রেসপন্স করো আমাকে। ওকে, আমি আবার রেসপন্স দেখতে চাই। ওকে, আনসার, যে রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়া কি বন্ধ হয়ে যায় নাকি চলতে থাকে, কোনটা বলো? রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমাদের বিক্রিয়া কি চলতে থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? তুমি আনসার যেটাই দেবা সাথে কিন্তু কেন বলতে হবে। হ্যাঁ,
চলতে হবে, তোমাকে বলতে হবে আনসারটা কেন, বিক্রিয়া বন্ধ হয়ে যাবে নাকি চলতে থাকবে, না চলতে থাকে, ওকে ফাইন, কেন, আনসারটা কি, বুঝবে কি করে, প্রমাণ করবা কিভাবে, তুমি শুধু সেটা বলে দাও। হ্যাঁ, মশিউর রহমান বলেছ চলতে থাকবে, ওকে, এটা যে চলতে থাকে তুমি আনসারটা কিভাবে প্রুফ করবা, চলতে থাকে, দুই পাশে রেট সেম থাকে, হ্যাঁ দুই পাশে রেট সেম থাকে, চলতে থাকে তো সবাই বলছে ফাইন, কিন্তু তুমি প্রুফ করবা কিভাবে, প্রমাণ করবা কিভাবে, কি দিয়ে প্রমাণ করতে পারি আমরা বিষয়টা, সেটা বলতে হবে। সবাই চলতে থাকে বলছে, হ্যাঁ কি দিয়ে প্রমাণ করবা সেটা কিন্তু বলছো না, খেয়াল করো, দেখো অসম্পূর্ণ স্টাডি, ঠিক আছে, এই যে তুমি ক্রিটিক্যালি চিন্তা করো নাই যে কি লিখেছে একজন, দেখি কি রায়হান আহমেদ কি বলেছে, চলতে থাকে পরিমাণ, বোঝা যাচ্ছে না, চলতে থাকে কিন্তু বিষয়টা ভালো মতো ক্লিয়ার না, হ্যাঁ এই যে বিষয়টা ভালো মতো ক্লিয়ার না, সেটা এই জন্যই আমি তোমাকে এই জন্যই ক্লাসে নিয়ে আসছি, কারণ আমার যে ফেসবুক গ্রুপ যেটা আছে এই গ্রুপে হাজারো কমেন্ট আমি শুধু পাচ্ছি যে এই বিষয়গুলো একটু এক্সপ্লেন করেন। খেয়াল করো, আমার চেয়ে কিন্তু তোমাদের ব্রেইন আরও বেশি শার্প, তোমরা এটাকে যদি তুমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করো আনসারটা পেয়ে যাও। আসো আমরা বোর্ডে চলে যাই, বুঝতে পেরেছি, আমরা বোর্ডে চলে যাই, আমরা একটু ক্লিয়ার করি যে রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়া যে চলতে থাকে এটার প্রুফ কি, কিভাবে তুমি প্রমাণ করতে পারো, আসো সেটাতে যাই। হ্যাঁ সেটাতে যাই একটু, আমার এটা বলা হয়নি, আচ্ছা আমি পরে বলছি যে প্রাথমিক অবস্থা বলতে আমরা কি বুঝি। হ্যাঁ আচ্ছা এটা একটু বলে নেই যে এই প্রাথমিক অবস্থা বলতে আমরা কি বুঝি। হ্যাঁ প্রাথমিক অবস্থা হলো, ধরো এখন আমার ঘড়িতে কয়টা বাজে, 12টা হলো 43, হ্যাঁ ধরো 12টা 50-এ আমি এই বিক্রিয়াটা স্টার্ট দিব, আমি আমার ল্যাবে গিয়ে 12টা 50-এ এই বিক্রিয়াটা স্টার্ট দিব, তাহলে আমরা কিন্তু বলে ফেলি প্রাথমিক অবস্থা মানে হলো বিক্রিয়া শুরুর আগের মুহূর্ত, ঠিক আছে, বিক্রিয়া শুরুর আগের অবস্থা বা আগের সময়। এখন খেয়াল করো 12টা 50-এ বলেছে আমি বিক্রিয়া দিব, তাহলে পৃথিবী সৃষ্টি থেকে এই 12টা 50-এর আগে যে কোনো সময়েই কিন্তু কি বিক্রিয়া শুরুর আগের সময়, তাহলে তুমি কি এই সবগুলোই বিক্রিয়া শুরুর আগের সময়, না আসলে বিক্রিয়া শুরুর আগের মুহূর্তটা, অর্থাৎ যে মুহূর্তে আমি এই হাইড্রোজেন আয়োডাইড একটা বদ্ধ পাত্রে নিলাম এবং তাপমাত্রা রাখলাম 450 ডিগ্রি সেলসিয়াস, এর পরবর্তী সেকেন্ডেই বিক্রিয়ক ভেঙে উৎপাদে রূপান্তরিত হওয়া শুরু করবে। তাহলে এই যে বিক্রিয়ক ভেঙে উৎপাদে রূপান্তরিত হওয়া শুরু করছে এটার আগ মুহূর্তটা, যেটাকে আমরা জিরো টাইম বলি, ওই জিরো টাইম হলো আমার এখানে 12টা 50। যখনই আমি বিক্রিয়াটা স্টার্ট করব যেই মুহূর্তে, এই মুহূর্তটা হলো তোমার কি প্রাথমিক অবস্থা, ক্লিয়ার। এর পরবর্তী সেকেন্ডেই কিছু মাত্রায় বিক্রিয়ক ভেঙে গিয়েছে, কিছু মাত্রায় উৎপাদ পেয়ে গিয়েছো, ওটাই হলো প্রাথমিক অবস্থা, ক্লিয়ার। তুমি কিন্তু এটা চিন্তা করলে হবে না যে এই যে এখন বাজে 12টা 45 এটা বিক্রিয়া শুরুর আগের মুহূর্ত, জিরো টাইম, নো এটা আমাদের জিরো টাইম না, তাহলে তো তুমি বিক্রিয়া আল্লাহ যেদিন এই দুনিয়া সৃষ্টি করেছে সেটাও জিরো টাইম, নো। জিরো টাইম কোনটা, জিরো টাইম হলো যেই মুহূর্তে বিক্রিয়াটা জাস্ট স্টার্ট হলো, ঠিক আছে, স্টার্ট হলো যেই মুহূর্তে, সেই মুহূর্তটা হলো জিরো, এর পরবর্তী 1 সেকেন্ডেই বিক্রিয়ক ভেঙে যাবে, উৎপাদে রূপান্তরিত হওয়া শুরু করবে, ক্লিয়ার। এটা হলো প্রাথমিক অবস্থা, ওকে। এখন আসো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি এগুলো সব মুছে ফেলি, ক্লিয়ার করে ফেলি। আসো আমরা এখন প্রমাণ করব যে রাসায়নিক সাম্যাবস্থা পৌঁছানোর পর বিক্রিয়া বন্ধ হয়ে যায় না, বিক্রিয়া চলতে থাকে, সেটা আমরা প্রমাণ করব, ওকে। আমাদের বিক্রিয়াটা কি ছিল, এই যে এটাকে ধরো আমি এই বিক্রিয়াটা নেই, এখন তোমাদের বোঝার সুবিধার্থে এই বিক্রিয়াটা নেই, তাহলে আর ইজি হবে। ধরো হাইড্রোজেন গ্যাস, এটার উল্টা বিক্রিয়াটা নেই, হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, এটা ধরো সাম্যাবস্থায় আছে 2HI গ্যাস এটার সঙ্গে, ওকে সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, ওকে এই অবস্থায় আছে বিক্রিয়াটা। হ্যাঁ এখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা পৌঁছানোর পর আমাদের কাজ হলো বিক্রিয়াটা কি চলতে থাকবে নাকি বন্ধ হয়ে যাবে এটা প্রুফ করা। হ্যাঁ এটা প্রুফ করার জন্য আমরা হলো কিছু, এই যে এই সিস্টেমে আমাদের যে আয়োডিন আছে, আয়োডিন হলো আমরা নর্মালি লিখি এরকম, খেয়াল করো আমি এখানে লিখছি আয়োডিনকে, এই যে আয়োডিন লিখছি, আয়োডিনকে কিভাবে লিখি আমরা 53 127, এই হলো আমাদের নর্মাল আয়োডিন। এখন এখানে যেটা আমি লিখলাম, হ্যাঁ এখানে 53 হলো প্রোটন সংখ্যা আর ভর হলো 127। হ্যাঁ ওকে, আয়োডিনের জানি আমরা অনেকগুলো আইসোটোপ আছে, একটা আইসোটোপ হলো তোমার এই যে আয়োডিন 53 128, এটাকে আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটাকে বলে তেজস্ক্রিয় আয়োডিন। কি আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন, আমি লিখলাম তেজস্ক্রিয় আয়োডিন, এই যে এটা হলো তেজস্ক্রিয় আয়োডিন, মানে ও হলো আলফা বিটা গামা, এই যে তেজস্ক্রিয় রশ্মি কি হলে বিকিরণ করে ন্যাচারালি, ঠিক আছে। এই নিউক্লিয়াসটা আয়োডিনের, এই আইসোটোপটা, এই সমাণুটা, আমরা জানি আয়োডিনের অনেকগুলো সমাণু আছে, এই আইসোটোপ যেটা, এটা হলো তেজস্ক্রিয় আয়োডিন, কি করে
তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, এই জন্য আমরা এটাকে বলি তেজস্ক্রিয় আয়োডিন। এটা কিন্তু আমরা গলগণ্ড রোগের চিকিৎসার জন্য ব্যয় করি। আমাদের সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আছে, ওখানে কিন্তু এটা প্রোডাকশন করে। হ্যাঁ, ওরা প্রোডাকশন করে এবং বিভিন্ন মেডিকেল কলেজের সাথে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার আছে। আমি কিন্তু ওখানে কিছুদিন কাজ করেছি, প্রায় 2 বছর বেশি চাকরি করেছি সার্টিফিকেট অফিসার হিসাবে। সো আমি জানি যে ওরা এখানে কীভাবে এটা প্রস্তুত করে। হ্যাঁ, ওকে, তোমরা হয়তো বা বড় হলে গিয়ে ওখানে ঘুরে আসতে পারবা, পারমিশন নিয়ে তোমরা এটা ভিজিট করে আসতে পারো কিভাবে। ওকে, তাহলে এটাকে বলা হয় তেজস্ক্রিয় আয়োডিন। দেখো ডিফারেন্সটা কি, এখানে হলো 127, এখানে হলো 128। এখন আবার তুমি বলতে পারো স্যার ভর এক বেড়ে যাওয়াতে এটা তেজস্ক্রিয় হলো কেন, সেটা আরেকটা লেকচার দিতে হবে তাহলে। হ্যাঁ, এই তেজস্ক্রিয়তা বা স্টেবিলিটি বেল্ট কি, তুমি গিয়ে বইয়ে একটু পড়ে নিবা। স্টেবিলিটি নিউক্লিয়ার আইসোটোপের একটা স্টেবিলিটি বেল্ট আছে, এই বেল্টের মধ্যে থাকলে সে হলো স্টেবল, আর বেল্টের বাইরেই থাকলে আনস্টেবল। ঠিক আছে, ওকে, মূল এক কথায় আনসার দিয়ে দিলাম আমি, এটা ওখানে আর যাচ্ছি না। আমার যেটা বিষয় যে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থা পৌঁছানোর পর আমি যে বিক্রিয়াটা চলতে থাকে এটা প্রুফ করব কিভাবে, প্রমাণ করব কিভাবে। সেই প্রমাণ করার জন্য সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমি কিছু তেজস্ক্রিয় আয়োডিন যোগ করব। এই যে এটা আমরা এটাকে লিখবো এই যে এরকম ভাবে। হ্যাঁ, এই যে এটা যোগ করে দিব, অর্থাৎ এই যে আমি লাল কালি দিয়ে লিখলাম আই স্টার দিয়ে আমি এখানে বোঝাচ্ছি কি তেজস্ক্রিয় আয়োডিন, আর এখানে স্টার দেই নাই, এটা দিয়ে বোঝাচ্ছি অতেজস্ক্রিয় আয়োডিন। ক্লিয়ার? ওকে, তাহলে খেয়াল করো তো, কালো কালিতে যেটা লিখলাম স্টার ছাড়া সেটা হলো অতেজস্ক্রিয় আয়োডিন, অর্থাৎ তার ভর হলো 127। ওকে, আর I2 স্টার দিয়ে যেটা লিখলাম গ্যাস, সেটাকে আমরা বোঝাচ্ছি তেজস্ক্রিয় আয়োডিন। যদি আমি যোগ করি, আমি বিক্রিয়াটা সাম্যাবস্থা পৌঁছানোর পর সামান্য মাত্রায় তেজস্ক্রিয়, অল্প একটু তেজস্ক্রিয় আয়োডিন যোগ করে দিলাম। তাহলে দেখা যাবে এখানে এই কিছু তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। যে হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাবে সেটা হলো HI স্টার, মানে হলো তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। কিন্তু বিক্রিয়া শেষে দেখা যাবে যে এই তেজস্ক্রিয় এবং অতেজস্ক্রিয় মিলে, তোমাদের নিশ্চয়ই মনে আছে ইনিশিয়ালি এটা ছিল 100%, সরি ইনিশিয়ালি ধরো আমার এটা 100%, ওকে, এটাও 100%, বিক্রিয়া শেষে এটা হয়ে যায় 80%। ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় এটা থাকে 0%। ওকে, সাম্যাবস্থায় এটা হলো প্রাথমিক অবস্থায়, আর এটা হলো সাম্যাবস্থায়, এটা হলো 20%, এটাও 20%, আর এটা হয়ে যায় 80%। ওকে, ঠিক আছে। ওকে, বিক্রিয়া শেষে তুমি দেখতে পাবা, আবার বলছি বুঝে নাও বিষয়টা, একটু ক্লিয়ার হয়ে নাও, আমি এগুলো মুছে ফেলি। খুব ইজি এগুলোর আনসার, তোমাকে একটু চিন্তা করতে হবে, তাহলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তুমি আমার সাথে সাথে আগাও আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা কি বললাম, হাইড্রোজেন এবং আয়োডিন মিলে হলো হাইড্রোজেন আয়োডাইড। ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় এটা থাকে 100%, এটাও 100%, এটা থাকে 0%। ঠিক আছে, যখন সাম্যাবস্থায় পৌঁছায় আস্তে আস্তে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে কি হয়, হাইড্রোজেন আয়োডাইড হয়। কত পার্সেন্ট হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো? 80%। তাহলে বিক্রিয়কে থেকে যায় কত পার্সেন্ট? 20%, 20% থেকে গেল। ওকে, আচ্ছা, এখন আমি বললাম সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমি সিস্টেমের মধ্যে কিছু তেজস্ক্রিয় আয়োডিন যোগ করে দিলাম। যদি আমি তেজস্ক্রিয় আয়োডিন যোগ করি, তখন হলো এই তেজস্ক্রিয় আয়োডিন হাইড্রোজেনের সাথে সংযুক্ত হবে, হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে কিছু তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। ফাইন, তাহলে এখন আমার উৎপাদে 2 প্রকারের হাইড্রোজেন আয়োডাইড আছে, একটা হলো তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড, একটা হলো অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আছে, দুইটাই আছে। ওকে, এখন দেখা যাবে বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছে গেল তেজস্ক্রিয় আয়োডিন সহ, তখন দেখা যাবে টোটাল হাইড্রোজেন আয়োডাইড যেটা আছে, ধরো আগে এখানে ছিল 100টা হাইড্রোজেন আয়োডাইড, এই যেটা এটা ছিল 100টি, ধরো টোটাল হাইড্রোজেন আয়োডাইড ছিল ইনিশিয়ালি কতটি? 100টি। যখন আবার তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড অ্যাড হলো, এটার সাথে উৎপন্ন হলো, তাহলে তো 101টা হওয়ার কথা, কিন্তু দেখা যাবে সব সময় হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ 100টি। ঠিক আছে, তাহলে কি বললাম আবার খেয়াল করো, এই জায়গাটা হলো ক্রিটিক্যাল, যেটা তোমরা বই পড়ে বুঝতে পারো না, সেটাই বুঝে নাও। যে ধরো অতেজস্ক্রিয় আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড, আমি যখন তেজস্ক্রিয় আয়োডিন মিশাই নাই তখন ছিল 100টা। যখন তেজস্ক্রিয় আয়োডিন মিশালাম, তাহলে কিছু নতুন ধরো একটা তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, তাহলে তো টোটাল হওয়ার কথা 101টা। কিন্তু তুমি দেখতে পাবা তেজস্ক্রিয় এবং অতেজস্ক্রিয় মিলে সব সময় 100টাই হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে। এই যে পরিমাণটা 80% অলওয়েজ থাকে। আচ্ছা, তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? যে আমি আর রাজেশ আমরা এই রুমে আছি, আরেকজন মানুষ ঢুকলো, তাহলে তো 3জন হওয়ার কথা, কিন্তু তুমি ঢুকে গনে দেখতে পাচ্ছ অলওয়েজ 2জন মানুষ।
কি একটা ভৌতিক অবস্থা চিন্তা করো, তাই না? তুমি জানো আগে থেকে এই রুমে 2 জন মানুষ আছে, ওকে, এখন আরেকজন নতুন মানুষ ঢুকলো, তাহলে টোটাল হওয়ার কথা 3 জন, বাট যে কেউ এসে কাউন্ট করে দেখে 2 জনই আছে। তাহলে বিষয়টা কিরকম? আসলে এরকম, তুমি আগে থেকে জানো এখানে 2 জন আছে, নতুন একজন ঢুকবে, পুরাতন একজন বের হয়ে যাবে, তাহলে টোটাল কতজন পাবা? 2 জন পাবা। এখানেও তাই, যখনই একটা তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, সাথে সাথে একটা অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড ভেঙে পিছন দিকে চলে আসে। ঠিক আছে, তাহলে কি বুঝলা? আবার বলছি, যখনই একটা নতুন তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, সাথে সাথে পুরাতন অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড একটা ভেঙে পিছন দিকে চলে যায়। তাহলে খেয়াল করো তো, 2 দিকেই বিক্রিয়া ঘটছে। এই যে হাইড্রোজেন এবং তেজস্ক্রিয় আয়োডিন মিলে কিন্তু হলো তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে, আবার অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটা কখন? সাম্যাবস্থা পৌঁছানোর পর। তাহলে আমরা বলতে পারি রাসায়নিক সাম্যাবস্থা পৌঁছানোর পর বিক্রিয়া বন্ধ হয় না, কি হয়? চলতে থাকে, সামনের দিকেও যায়। এই যে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, যেটা দ্বারা আমরা বুঝলাম বিক্রিয়াটা সামনের দিকে গিয়েছে, আবার অতেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড ভেঙে পিছন দিকে আসছে। কেন বললাম? টোটাল হাইড্রোজেন আয়োডাইডের সংখ্যাটা কি থাকে? সমান থাকে, 80% থাকে। ঠিক আছে, এটা চেঞ্জ হয় না, এই যে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া সামনের দিকেও ঘটছে, পিছন দিকেও ঘুরছে, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা পৌঁছানোর পরও বিক্রিয়া সামনের দিকেও যাচ্ছে, পিছন দিকেও যাচ্ছে, চলমান থাকছে, স্টপ হচ্ছে না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটা চলমান থাকে এবং 2 দিকের রেট সমান থাকে, এই জন্য আমরা একটা লাইন পাই। ক্লিয়ার? ওকে, আসো এবার আমরা নেক্সট ইয়েতে যাই। ভিডিও দেখে তোমরা আবার এগুলো শুনে নিও বারবার, তাহলে তোমার যে জায়গাটায় সমস্যা আছে সেই জায়গাটা আমি এখানে লিখেও দিয়েছি, সাইডে লিখাও আছে, আমি যা বলছি এটা লিখাও আছে, মুখে আর একটু বেশি বলছি, ডাইরেক্টলি বোঝাচ্ছি, সো তোমার বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, নেক্সট স্লাইডে আসো, আমরা চলে যাই এবার বিক্রিয়ার হার। বিক্রিয়ার হারকে আমি 1টা পর্যন্ত ক্লাস নেব তোমাদের, আর 10 মিনিট ক্লাস নেব, ওকে, তারপর ছুটি দিয়ে দেবো। যেটা বাকি থাকবে আমরা নেক্সট ক্লাসগুলোতে, নেক্সট থার্সডে থেকে আমরা আবার এটা আলোচনা করব। হ্যাঁ, ওকে, বিক্রিয়ার হার কি, এটা নিয়ে নানান জনের নানান কোশ্চেন। ওকে, আসলে আমরা একটু ক্লিয়ার হই। এখানে তুমি 2টা ছবি দেখতে পাচ্ছ, এ ছবিতে আছে ফায়ার ওয়ার্কস, তোমরা যেটাকে বলো আতশবাজি, তাই না? ওকে, এটা কি ঘটতে বেশি সময় লাগে? যে আজকে দিলে কালকে আতশবাজি হবে রাতে, এরকম হয় না, সেকেন্ডের মধ্যে বিক্রিয়া ঘটে যায়। আরেকটা হলো রাস্টিং, যেটাকে আমরা বলি মরিচা, ভেরি স্লো রিয়াকশন, রেট ইজ ভেরি স্লো। আরেকটা বললাম আতশবাজি, যেটা ফায়ার ওয়ার্কস, যেটাকে আমরা বলি যে ভেরি ফাস্ট রিয়াকশন, রেট ইজ ভেরি হাই, অর্থাৎ বিক্রিয়ার হার অনেক বেশি। তাহলে এই যে 2টা চিত্র দেখালাম, খেয়াল করো, 2টাই কেমিক্যাল রিয়াকশন। ফায়ার ওয়ার্কস বা আতশবাজি, এখানে একটা কেমিক্যাল রিয়াকশন, আরেকটা হলো রাস্টিং অথবা এই যে মরিচা পড়া, সেটাও একটা কেমিক্যাল রিয়াকশন। তাহলে একটা হলো খুবই ফাস্ট রিয়াকশনটা ঘটে, অর্থাৎ এখানে বিক্রিয়ার গতি অনেক বেশি, আর আরেকটাতে বিক্রিয়ার গতি অনেক কম। ঠিক আছে, তাহলে এই যে বিক্রিয়ার হার হলো কি নিয়ে কথা বলে? আসলে বিক্রিয়ার স্পিড নিয়ে কথা বলে, একটা বিক্রিয়া কত দ্রুত ঘটবে, একটা বিক্রিয়া কত স্লো ঘটবে, এটাই হলো বিক্রিয়ার হারের বিবেচনার বিষয়। ঠিক আছে, তাহলে তোমাকে মাথায় ঢুকলো, এই যে 2টা ছবি দিয়ে তোমাকে আমি জগৎটা সম্পর্কে আগে একটা আইডিয়া দিলাম, যে আসলে বিক্রিয়ার হার কি নিয়ে কথা বলে, একটা বিক্রিয়া কত দ্রুত ঘটবে, একটা বিক্রিয়া কত স্লো ঘটে, এই যে সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার কি ধরনের পরিবর্তন হয়, সেটাই হলো বিক্রিয়ার হারের বিবেচ্য বিষয়। ওকে, আমরা যাই, আসো নেক্সট স্লাইডে, যেখানে আসলাম দেখো, এটা আরেকটা বিক্রিয়া আমি দেখালাম। এখানে একটা বিক্রিয়ারই 3টা সময়, ওই যে একটু আগে ছিল না আমাদের 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর পর কি হয় সেটা। এই যে আমরা একটা বিক্রিয়া দেখাচ্ছি, এটা হলো ডাই বিবর্ণকরণ বিক্রিয়া। হ্যাঁ, ধরো এই যে ব্লু ডাই যেটা আছে, হ্যাঁ, মিথাইলিন ব্লু, ধরো এই যে একটা বিকারে আছে, এটাকে আমরা বিবর্ণ করব। হ্যাঁ, এটাতে আমরা হলো একটা ধরো অক্সিডাইজিং এজেন্ট বা জারক দিয়ে দিব, ডাইয়ের সাথে জারক মিশাইলাম, ওই যে দেখো সিলিন্ডার থেকে ঢালছে, হ্যাঁ, ডাইয়ের মধ্যে আরেকটা জারক আমরা ধরো ঢেলে দিলাম, ওজন ঢেলে দিলাম, ওকে, একটা জারক ঢেলে দিলাম। যদি ঢেলে দেই তাহলে ডাইটা আস্তে আস্তে বিবর্ণ হবে। দেখো ওই যে তোমার স্টপও আছে, 0 দেখানো আছে, মানে একটার সাথে আরেকটা আমি মিশাচ্ছি। প্রাথমিক অবস্থা, এ হলো প্রাথমিক অবস্থা 0 টাইমে, তুমি দেখো মিটারে লেখা আছে 0 টাইম, ওকে, 0 সেকেন্ড। এরপরে হলো 2.5 মিনিট, ধরো এটা সেকেন্ড না ধরে আমরা মিনিটে ধরি, 2.5 মিনিট পর, 2 মিনিট 30 সেকেন্ড পর দেখা যাচ্ছে ডাইয়ের কালার বিচিত্রতে দেখো একটু কমে গিয়েছে। ঠিক আছে, একটু বিবর্ণ হয়ে গেছে। আর 5 মিনিট পর দেখা যাচ্ছে ডাই একদম মোটামুটি সাদা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বিক্রিয়ার হারের মানে কি? বিক্রিয়ার হারের মানে হচ্ছে বিক্রিয়ার হার একটি ধনাত্মক সংখ্যা মান। বিক্রিয়ার হার অলওয়েজ পজিটিভ হবে, এটা কখনোই নেগেটিভ হবে না। বিক্রিয়ার হার অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। যা দ্বারা আমরা বুঝি সময়ের সাথে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে,
অর্থাৎ এটা কি স্লোলি পরিবর্তিত হয় নাকি খুব ফাস্ট পরিবর্তিত হয়, সেটাই আমরা বুঝি বিক্রিয়ার হার দ্বারা। ক্লিয়ার? আর সাথে সাথে শিখে নিলাম কি বিক্রিয়ার হার হলো অলওয়েজ একটা পজিটিভ মান, এটা কখনোই নেগেটিভ হবে না, কি হবে? পজিটিভ হবে। তাহলে আমরা কি বলবো? বিক্রিয়ার হার হলো একটা ধনাত্মক সংখ্যা মান, যা দ্বারা আমরা বুঝি সময়ের সাথে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রা কিভাবে পরিবর্তিত হয়। ঠিক আছে? এটা কি স্লো নাকি ফাস্ট, এটা কি ফায়ারওয়ার্কস নাকি রাস্টিং, ঠিক আছে, সেটা আমরা বুঝবো। ওকে, আচ্ছা, এখন আসো ম্যাথমেটিক্যালি আমরা এগুলোকে এক্সপ্রেস করি কিভাবে, এগুলো পড়েছো, তবু আমি জাস্ট একটু হিট করব। হ্যাঁ, দেখো বিক্রিয়ার হার, এই যে আমরা একটা বিক্রিয়া লিখলাম এ প্লাস বি থেকে পি, এ এবং বি হলো বিক্রিয়ক, পি হলো প্রোডাক্ট। তাহলে বিক্রিয়ার হার, এটাকে আমরা বলি ইংলিশে রেট। রেট ইকুয়াল টু হলো কনসেন্ট্রেশনের পার্থক্য ডেল্টা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বাই ডেল্টা টাইম। তাহলে এর একক কি হবে? উপরে দেখো আছে ঘনমাত্রা, নিচে আছে টাইম। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। টাইমের একক কি? সেকেন্ড। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড হয়ে গিয়েছে। দেখো মুখস্থ করার কিছুই নাই তোমার, ঠিক আছে? আবার বলছি, বিক্রিয়ার হার হলো উপরে হলো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রার পার্থক্য বাই হলো সময়ের পার্থক্য। বাংলা যদি বলো, ঘনমাত্রার পার্থক্য বাই হলো সময়ের পার্থক্য। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। সময়ের একক কি? সেকেন্ড। সো টোটাল এককটা কি দাঁড়াবে? মোল পার লিটার পার সেকেন্ড হয়ে গেল তোমার। হ্যাঁ, ওকে। এখন আসো, এই বিক্রিয়ার হার যদি এ দ্বারা প্রকাশ করো, আমরা বিক্রিয়কে যেহেতু দুইটা উপাদান আছে, আমি কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যাব, তোমাকে একটু পরে কোশ্চেন ছুড়বো, ওই জায়গাটা তোমাকে আগে পৌঁছে দিচ্ছি আমি একটু বলে। ওকে, তাহলে তুমি খেয়াল করো যে এখানে বিক্রিয়কে দুইটা উপাদান আছে, একটা হলো এ, একটা হলো বি। তুমি এ দ্বারাও প্রকাশ করতে পারো, বি দ্বারাও প্রকাশ করতে পারো। আর প্রোডাক্ট একটাই, পি। সো একটা তুমি পি দ্বারা প্রকাশ করো। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার জন্য আমরা তিনটা উপাদান দিয়ে প্রকাশ করতে পারি। এ দিয়েও প্রকাশ করতে পারি, বি দিয়েও প্রকাশ করতে পারি, পি দিয়েও প্রকাশ করতে পারে। ঠিক আছে? যদি এ দিয়ে প্রকাশ করো তাহলে আমরা লিখি মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। বি দিয়ে লিখলে লিখবো মাইনাস থার্ড ব্রেকেট ডেল্টা বি বাই ডেল্টা টি। এই যে লিখে দিয়েছি। তাহলে বিক্রিয়কের সাহায্যে এভাবে প্রকাশ করে, উৎপাদের সাহায্যে ডেল্টা পি বাই ডেল্টা টি, উৎপাদের সাহায্যে। ওকে, এখন আসো, আমি যখন বিক্রিয়ক লিখলাম তখন আমি কিন্তু একটা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি। কেন মাইনাস দিয়ে দিয়েছি? এই মাইনাস দিয়ে দুইটা জিনিস বোঝায়। একটা হলো যে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমছে, এটা মিন করার জন্য আমরা নেগেটিভ দেই। ঠিক আছে? আরেকটা হলো, আমরা কিন্তু একটু আগে বলেছি বিক্রিয়ার হার হবে সর্বদা পজিটিভ সংখ্যা। তুমি খেয়াল করো তো, ওই যে আমরা লিখেছি, দেখো খেয়াল করো, স্লাইডের মিডিলে তাকাও, যে যখন এ দিয়ে লিখি তখন কি লিখেছি? মাইনাস থার্ড ব্রেকেট এ টু মাইনাস থার্ড ব্রেকেট এ ওয়ান। এ টু কি? টি টু সময়ে ঘনমাত্রা, টি টু টি, আর এ ওয়ান কি? টি ওয়ান সময়ে ঘনমাত্রা। টি ওয়ান হলো আগের সময়, জিরো সময়ে ঘনমাত্রাটা কত ছিল, ঠিক আছে? আর হলো 5 মিনিট পর ঘনমাত্রাটা কি হয়েছে। বিক্রিয়কে আমরা জানি অলওয়েজ ঘনমাত্রা হ্রাস পায়, অর্থাৎ পরের ঘনমাত্রাটার মান কম, আগের ঘনমাত্রাটার মান বেশি। তাহলে কম মান থেকে যদি বেশি মান বিয়োগ করি, 5 মাইনাস 7 যদি আমরা করি, 5 মাইনাস 7, রেজাল্ট কি হবে? -2। তাহলে সামনে যদি আমি মাইনাস দিয়ে দিই তাহলে এই রেজাল্টটা কি হবে? আলটিমেট রেজাল্ট হবে পজিটিভ। আমরা তো বলেছি বিক্রিয়ার হার সর্বদা পজিটিভ হবে। এই জন্যই যখনই আমরা বিক্রিয়ক নিয়ে কাজ করব আগে একটা মাইনাস দিয়ে দেবো, কারণ আমরা জানি A2 মাইনাস A1 এর রেজাল্ট হবে নেগেটিভ। তার সাথে যদি আমি মাইনাস অ্যাড করে দিই তাহলে আমি সার্বিকভাবে পজিটিভ রেজাল্ট পাবো। তাহলে আমাদের যে সংজ্ঞা ছিল একটা ধনাত্মক সংখ্যা মান, যা দ্বারা আমরা একটা বুঝি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা কিভাবে পরিবর্তিত হয় সেটাকে মিন করতে পারবো। ঠিক আছে? ওকে, ফাইন। এখন আসো, আচ্ছা, এগুলা তুমি পারো। এই যে আমরা এখন একটা বিক্রিয়া বিবেচনা করলাম, এই যে এই বিক্রিয়াটা 2-3 মিনিট আছে আমাদের, আমি এটা একটু আগাই। ওকে, এই স্লাইডটা শেষ করে আজকের লেকচারে বাদ দেবো, তারপর আমরা কালকে আণবিকত্ব ক্রম নিয়ে একটু কথা বলবো, এরপরে আমি চলে যাব আমাদের পানির আয়নিক গুণফল ওই সাইডে। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যানালাইসিস মোটামুটি শেষ করে দিব আমি, আগামী ক্লাসে হয়তো বা হাফ করতে হবে, তারপর আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এখন আসো, এই যে এখানে কিছু কোশ্চেন দিলাম, তাকাও। বিক্রিয়ার হারের সম্ভাব্য সমীকরণগুলো লিখো, এটা তোমরা সবাই পারো। এই যে এটা সম্ভাব্য সমীকরণ কি হবে, এই যে এটা হবে, তোমরা এটা সবাই জানো। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, এটা সবাই পারে, সব স্টুডেন্ট, কারণ এটা মোটামুটি সবাই ইজি, খুবই ইজি। ওকে, 2 নম্বর কোশ্চেনে তাকাও, খতে যে কোনো উপাদান এবং যে কোনো সময় বিবেচনায় বিক্রিয়ার হার কি সমান হবে? বিক্রিয়ার লেখা হতে হিসাব করে দেখাও। এই বিক্রিয়ার একটু লেখচিত্র, তুমি আগে কোশ্চেনটা ভালো করে মাথায় ঢুকাও। যে কোনো উপাদান, এখানে 3টে উপাদান আছে, বিক্রিয়কে একটা N2O5, উৎপাদে 2টা উপাদান আছে, NO2 এবং অক্সিজেন। ঠিক আছে? ওকে, তাহলে তুমি যদি যে কোনো উপাদান বিবেচনায় নিয়ে বিক্রিয়ার হার বের করো, কোশ্চেনটা এটাই বলেছে, যে কোনো উপাদান বিবেচনায় নিয়ে যদি বিক্রিয়ার হার বের করো, রেজাল্ট সেম হবে কি না, এটা হলো কোশ্চেন।
আবার হলো যে কোনো সময় বিবেচনা করলে একটা উপাদানের যে কোনো সময় যদি বিবেচনা করো রেজাল্ট সেম হবে কি না, কোশ্চেন বুঝেছো? আবার বলছি, যদি তুমি বিক্রিয়ার হারটা N2O5 এর ঘনমাত্রা পরিবর্তন থেকে হিসাব করো তাহলে যে রেজাল্ট পাবা, NO2 এর ঘনমাত্রা পরিবর্তন থেকে যদি রেজাল্ট হিসাব করো এবং অক্সিজেনের ঘনমাত্রা পরিবর্তন থেকে যদি হিসাব করো একই রেজাল্ট পাবা কি না। ক্লিয়ার? আসো আমরা আনসারে চলে যাই। এই যে বিক্রিয়ার লেখচিত্রটা হলো এটা, ঠিক আছে? এই বিক্রিয়ার লেখচিত্রটা হলো এটা। খেয়াল করো যে রেড কালারে যে লাইনটা আছে এটা হলো NO2 এর জন্য, একটা উৎপাদের জন্য, আর সবুজ কালারের মাঝখানে যেটা আছে এটা হলো নীল কালার, সবুজ না, নীল কালারে যেটা আছে সেটা হলো N2O5 এর জন্য। ওই যে দেখো লেখা আছে, কালার ওয়াইজ লেখাও আছে কোনটা কার জন্য, আর মাঝখানে যে ব্লু যেটা আছে সেটা হলো অক্সিজেনের জন্য। তাহলে তুমি খেয়াল করো, আমি যদি 10 মিনিট সময়ে বিক্রিয়ার হার বের করি যে কোনো উপাদান থেকে, আমি কিন্তু ভ্যালুগুলো বের করে রেখেছি এখানে, ঠিক আছে? বের করা তো তুমি জানো, প্রোডাক্টের জন্য অনেক সোজা। হ্যাঁ, 0 মাইনাস হলো শেষ সময়, ওই যে 10 মিনিট সময়ের জন্য। তাহলে 10 মিনিট সময়ের জন্য ডান পাশে যে রেজাল্টগুলো আছে দেখো, তুমি দেখতে পাচ্ছ সেটা হলো 0.016। তুমি যদি অক্সিজেন থেকে বের করো 0.016 10 মিনিট সময়ের জন্য, 5 মিনিট সময়ের জন্য যদি বের করো, সরি 10 মিনিটের জন্য যদি তুমি অক্সিজেন থেকে বের করো তাহলে 0.016। আবার 10 মিনিট সময়ের জন্য তুমি যদি N2O5 এর জন্য বের করো তাহলেও দেখা যাচ্ছে 0.016। আবার বলছে, বুঝে নাও গ্রাফ থেকে। তুমি এই ডাটা ইউজ করে তুমি যদি 10 মিনিট সময়ের জন্য বিক্রিয়ার হার বের করো, যে 10 মিনিট সময়ে বিক্রিয়ার হার কত হবে, সেটা তুমি N2O5 দিয়ে বের করলে কত পাবা? ওই যে নিচের দিকে যে নেমে গেছে, নিচের দিকে যে ব্লু লাইনটা, হ্যাঁ, সেটা দিয়ে 0.016। আবার তুমি যদি রেড লাইন থেকে বের করো ওই যে NO2 এর জন্য যেটা, সেটা থেকেও দেখা যাচ্ছে 0.016। আবার অক্সিজেনের জন্য যদি যদি বের করো তাহলে দেখা যাচ্ছে 0.016। তাহলে আমরা বলতে পারি যে কোনো উপাদান বিবেচনায় বিক্রিয়ার হার সবসময় কি হয়? সেম হয়। এইবার এটা দেখে নাও, এই যে দেখো বিক্রিয়ার হার তুমি যেটা থেকে বের করো এই ইকুয়েশন অনুযায়ী N2O5 দিয়ে যা পাবা, NO2 দিয়েও তাই পাবা, অক্সিজেনের দিয়েও তাই পাবা, কারণ ওই যে কত মোল আছে সেটা অনুযায়ী সাথেই গুণ করা আছে, এখানে ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তোমার কোশ্চেনের যে ছিল, এই যে আমাদের যে কোশ্চেন ছিল, যে কোনো উপাদান বিবেচনায় বিক্রিয়ার হার কি সমান হবে? তোমার আনসার হবে ইয়েস, হ্যাঁ, যে কোনো উপাদান বিবেচনায় বিক্রিয়ার হার সমান হবে। আমরা এই যে লেখচিত্র থেকে দেখতে পেলাম যে 10 মিনিট সময়ে যে কোনো উপাদান বিবেচনায় বিক্রিয়ার হার হয় 0.016। আবার তুমি যদি 5 মিনিট সময়ের জন্য বিবেচনা করো, ওই যে দেখো 5 মিনিট সময়ের জন্য আমি বের করে রেখেছি, সেটা হলো 0.026, NO2 এর জন্য 0.026, অক্সিজেনের জন্য 0.026, N2O5 এর জন্য 0.026। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো উপাদান থেকে আমরা বিক্রিয়ার হার বের করব, অলওয়েজ বিক্রিয়ার হারটা কি হবে? সমান হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো 5 মিনিট সময়ের জন্য তুমি যদি N2O5 বিক্রিয়ক দিয়ে বের করো, বিক্রিয়ক দিয়ে যদি বের করো তাহলে দেখো তো 5 মিনিট সময়ে বিক্রিয়ার হার হয় 0.026, নীল কালি দিয়ে যেটা আছে N2O5 এর লাইনটা, আর 10 মিনিট সময়ের জন্য হলো 0.016। তাহলে খেয়াল করো 5 মিনিট সময়ে বিক্রিয়ার হার বেশি ছিল 0.026, 10 মিনিট সময়ে গিয়ে বিক্রিয়ার হারটা কমে গিয়েছে, 0.016 হয়ে গেছে। 0.26 এর জায়গায় 0.016। আমার কি কোশ্চেনটা বুঝেছো? যে সময় বিবেচনা যদি করি, আমি একটা লাইন থেকেই, আমি ধরো এই লাইনটা থেকে যদি আমরা একটু বোর্ডে যাই, ওকে আসো আমরা একটু বোর্ডে যাই, এটা ক্লিয়ার করে আজকে আমরা লেকচার শেষ করে দিব, নেক্সট ডেতে আবার করবো আলোচনা। ওকে আসো, ধরো এই হলো আমার গ্রাফ, এখানে আছে রেট, এখানে আছে টাইম। ওকে, টাইমটা হলো আমাদের মিনিটে, এখানে 5 মিনিট, এখানে হলো 10 মিনিট। ওকে ফাইন, আমাদের রেখাটা কি? এই যে বিক্রিয়ক দিয়ে যেটা, এটা হলো এরকম, এই যে এরকম, ঠিক আছে? তাহলে এই 5 মিনিট বরাবর আমি যদি বের করি, রেজাল্ট পেলাম 0.026 হার, ঠিক আছে? এই যে এই জায়গাটায়। আর 10 মিনিট পরে আমি যেটা পেলাম, এই যে এই বরাবর এই জায়গাটা পেলাম হলো 0.016। তাহলে দেখা যাচ্ছে, খেয়াল করো তো, যে 5 মিনিটের তুলনায় 10 মিনিটে বিক্রিয়ার হার কমে গিয়েছে। এখন কোশ্চেন হলো এই 5 মিনিট থেকে 10 মিনিটে কমে গেলে কেন? আনসারটা কি? আমি রেসপন্সে যেতে চাই আবার, আসো বলো আনসারটা বলো দেখি। আমি কিন্তু এটা আজকে আলোচনা করে ফেলেছি, বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে বলে ফেলেছি, বলো কেন? কি কোনো আনসার আসছে? কেউ বলছে না।
সেম হবে, নো সেম হবে না। একজন বলেছে সেম হবে, দুইটার সময় তো সেম দেখতে পাচ্ছি না, একটা হলো 0.026 আর একটা হলো 0.016, সেম হলো না। সময়ের বিবেচনায় বিক্রিয়ার হার সেম হলো না। হ্যাঁ, কি বলেছে? কনসেন্ট্রেশন কমে গিয়েছে। ভেরি গুড, একজন বলে দিয়েছে। ফাইন ফাইন, কে বলেছে? থ্যাংক ইউ তোমাকে। কি খান? মনির খান সম্ভবত ওর নাম। হ্যাঁ, লেখা অনেক ছোট তো এই জন্য। হ্যাঁ, কনসেন্ট্রেশন কমে গিয়েছে। ফাইন, তুমি তাকাও, আমাদের একটু আগেই লেখা ছিল ভরক্রিয়া সূত্র অনুযায়ী যে বিক্রিয়ার হার, আমি ভরক্রিয়ার সূত্র অনুসারে বলেছি, একজন বলে ফেলেছে বিক্রিয়ার হার সমানুপাতিক হলো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এই যে এখান থেকে আনসার দেওয়া যায়। তুমি জানো সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, তাহলে 5 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা যা ছিল 10 মিনিটে নিশ্চয়ই আরো কমে গিয়েছে। যেহেতু বিক্রিয়কের মোলার ঘনমাত্রা কমে গিয়েছে, বিক্রিয়ার হারটাও কমে যাবে। মিলেছে তোমার? এটা উৎপাদে যাবা না, কারণ ভরক্রিয়া সূত্র বলে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এই জন্য আমরা বিক্রিয়ক থেকে এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম। ফাইন, হ্যাঁ, এখন অনেকে আনসার দিচ্ছে। ভেরি গুড, এই যে পেয়ে যাচ্ছ। সো আজকের লেসনের এই যে পড়ানোর মূল বিষয় হলো, আমি কি পড়ালাম এটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমি তোমাকে এই জিনিসটাই বুঝালাম যে বইয়ের 2-4টা লাইনের উপর শুধু ডিপেন্ড করো না, তুমি তোমার ব্রেইনটাকে ওই জগতে নিয়ে যাও। ওই যে সাদা বিন্দু, কালো বিন্দুর বাইরে যে সাদা পেজ আছে, তুমি ওই জায়গাটা নিয়ে ফোকাস করবা কিন্তু, ঠিক আছে? ওটা তোমার নিজ দায়িত্ব, আমাদের কাছ থেকে হেল্প নিবা মাঝে মাঝে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এটা বলেই আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, নেক্সট থার্সডেতে আবার দেখা হবে ইনশাল্লাহ।